এভাবে আর কতবার আমাকে পাগল করবি পুতুল? পুতুল চোখ বন্ধ করে অনুভব করলো হিমাদ্রির উষ্ণ নিঃশ্বাস তার ঘাড় ছুঁয়ে যাচ্ছে। আমি আমি তো শুধু চুলকাচ্ছিলাম। পুতুলের গলা কাঁপলো একটু। হিমাদ্রি হালকা হেসে তার মুখটা আরেকটু কাছে নিয়ে এলো। এক হাতে চুল সরিয়ে দিল একপাশে। তারপর ভেজা চুলের গন্ধটা গভীরভাবে শ্বাস নিয়ে নিল। চুল শুকোনো একটা সাধারণ ব্যাপার, কিন্তু তোর প্রতিটা সাধারণ ব্যাপারও আমাকে অসহ্য রকম টানে। হিমাদ্রি ফিসফিস করে। পুতুল চোখ বন্ধ করে। বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ বেড়ে গেল। হিমাদ্রি এবার খুব ধীরে ধীরে একপাশ থেকে তার ঘাড়ে ঠোঁট রাখে। একটু তাড়া নেই, যেন এই মুহূর্তটা সে চিরদিন অনুভব করতে চায়। পুতুল আর সহ্য করতে পারল না। শরীরটা কেমন অসাড় লাগতে শুরু করে। হিমাদ্রি হেসে বলে, আজ তুই আগে উঠেছিস আর আমি এই শাস্তিটা দিতেই এসেছি। তারপর পুতুলকে হালকা ঘুরিয়ে মুখোমুখি করে। পুতুলের মুখ একদম লাল হয়ে গেছে। এত সুন্দর লাগছে কেন তোকে আজ? হিমাদ্রি পুতুলের থুতনিটা আঙুল দিয়ে তুলে ধরে। চোখের গভীরে তাকিয়ে বলে, তোর জন্য আমি সব সময় পাগল, কিন্তু তুই কি জানিস তোকে ছুঁয়ে থাকলে আমার সবচেয়ে বেশি শান্তি লাগে। পুতুল লজ্জায় চোখ নামিয়ে ফেলে। হিমাদ্রি ঠোঁটের কোণে এক চিলতি হাসি নিয়ে তার মুখটা আরেকটু কাছে টেনে বলে, এ কি, তুই এত লজ্জা পাচ্ছিস কেন? স্বামীর কাছে কেউ লজ্জা পায় নাকি? পুতুল কোনো উত্তর দেয় না, শুধু হাতের আঙুলগুলো মুঠো করে ধরে। হিমাদ্রি তার চিবুকটা আলতো ছুঁয়ে বলে, তোর লজ্জা তো আমি অনেক আগেই ভেঙে দিয়েছি, তাও কেন এত লজ্জা? পুতুল এবার ধীরে ধীরে মুখ তুলে। চোখের কোণে হালকা পানি জমেছে। হিমাদ্রি গভীর দৃষ্টিতে তার দিকে তাকায়। এক হাত তুলে পুতুলের গাল ছুঁয়ে আদর করে। আমি চাইও না তুই নিজেকে আটকে রাখিস, তোকে আমার চাই পুরোপুরি। পুতুল চোখ বন্ধ করে। একটি শিহরণ সারা শরীর ছড়িয়ে দিল। হিমাদ্রি তার কপালে একটুখানি চুমু খেয়ে ফিসফিস করে বলে, তোর এই লজ্জা, এই নরম ভাব সবটাই আমার, আর কাউকে দিতে পারবি না। হিমাদ্রি শক্ত হাতে পুতুলের কোমর চেপে ধরে, আরো কাছে টেনে নেয়, যেন তাদের মাঝে কোনো ফাঁকা না থাকে। পুতুল শিহরিত হলো। তার শ্বাসের গতি একটু দ্রুত হয়ে গেল। হিমাদ্রির উষ্ণ নিঃশ্বাস এসে পড়ে পুতুলের মুখে। মুহূর্তে কেঁপে ওঠে সে। গায়ের লোম কাটা দিয়ে ওঠে। হিমাদ্রির গভীর দৃষ্টিতে আবদ্ধ হলো পুতুল। তার চোখে যেন একটা অদ্ভুত টান। হঠাৎ করে নিজের শরীরের উত্তাপে দুর্বল বোধ করলো পুতুল। গোলাপি ঠোঁট দুটো অনিচ্ছা সত্ত্বেও হালকা কাঁপে। হিমাদ্রি সেটা লক্ষ্য করে। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটিয়ে বল, এই কাঁপুনি কি আমার জন্য? পুতুল লজ্জায় চোখ নামিয়ে নিল, কিন্তু হিমাদ্রি সেটা হতে দিল না। তার আঙ্গুল দিয়ে পুতুলের মুখটা আবারও নিজের দিকে তুলে বলে, তুই জানিস না তোর এই কাঁপুনি আমাকে আরো কতটা পাগল করে দেয়। হিমাদ্রি গলা নিঃশব্দে গা ছমছম করে তুলে। পুতুল চোখ বন্ধ করে, যেন নিজেকে সংযত করার চেষ্টা করছে। কিন্তু হিমাদ্রির উষ্ণতা, তার স্পর্শ, তার দৃষ্টি, সবকিছু মিলিয়ে যেন নিজের নিয়ন্ত্রণটাই হারিয়ে ফেলছিল সে। হিমাদ্রি ধীরে ধীরে তার মুখটা আরো কাছে নিয়ে গেল। তাদের নিঃশ্বাস মিশে গেল একসঙ্গে। হিমাদ্রি আর এক মুহূর্ত অপেক্ষা করল না। পুতুলের কম্পিত গোলাপি ওষ্ঠজোড়া নিজের ওষ্ঠেতে দখল করে নিল। গভীর দাবিদার চুমুতে বদ্ধি করল তাকে। পুতুল শিহরিত হয়ে ওঠে। তার আঙ্গুলগুলো আপনা আপনি হিমাদ্রির শার্টের কাপড়ে শক্ত করে চেপে ধরে, যেন এই আবেশে নিজেকে হারিয়ে ফেলার আগে কোনো একটা অবলম্বন খুঁজছে। হিমাদ্রি থামল না, বরং আরো গভীরে গেল, যেন সে পুতুলকে পুরোপুরি অনুভব করতে চায়। পুতুলের হৃদস্পন্দন দ্রুত হয়ে এলো। তার শরীর হিমাদ্রির শক্ত বাহুর মধ্যে আরো নরম হয়ে পড়ল। কিছুক্ষণ পর নিঃশ্বাসের তাড়নায় হিমাদ্রি একটু পিছু ছুটল, কিন্তু তার কপাল এখনো পুতুলের কপালের সাথে লেগে রইল। তার গভীর কণ্ঠে ফিসফিস করে বলে, এখনো কি লজ্জা পাচ্ছিস, নাকি তোর লজ্জা গলে জল হয়ে গেছে? পুতুল কিছুই বলল না, শুধু চোখ বন্ধ করে ফেলে। তার লাল হয়ে ওঠা মুখই যেন সব উত্তর দিয়ে দিল। পুতুলের নিঃশ্বাস কেঁপে ওঠে। তার নরম গলার ভাঁজে হিমাদ্রির উষ্ণ ওষ্ঠের ছোঁয়ায় সারা শরীর শিহরিত হয়ে ওঠে। হিমাদ্রি ওকে আরো শক্ত করে নিজের দিকে টেনে নেয়, যেন এক চুল ফাঁকাও না থাকে তাদের মাঝে। গভীর আবেশে সে পুতুলের ঘাড়ে নরম অথচ দাবিদার চুমু এঁকে দেয়। পুতুলের আঙ্গুলগুলো আপনা আপনি হিমাদ্রির চোলের মধ্যে গেঁথে গেল, যেন এই উন্মাদনার মাঝে সে কোথাও থামতে চাইছে না, আবারও হারিয়ে যেতেও ভয় পাচ্ছে। হিমাদ্রি আরেকটু নিচে নামে। তার ওষ্ঠ দিয়ে একের পর এক স্পর্শ এঁকে দিল পুতুলের ত্বকে। পুতুল মৃদু নিঃশ্বাস ফেলে। তার গলা দেওয়া স্পষ্ট একটা শব্দ বেরিয়ে এলো, যা হিমাদ্রিকে আরো উন্মুক্ত করে তুলল। সে ফিসফিস করেই বলে, এভাবে কাঁপছিস কেন? তুই তো আমার।
এই উষ্ণতা থেকে পালানোর পথ নেই তোর পুতুল? পুতুল চোখ বন্ধ করে নিজের শরীরের প্রতিটি স্নায়ুতে অনুভব করলো হিমাদ্রির সেই তীব্রতা, যা ওকে এক নতুন জগতে টেনে নিয়ে যাচ্ছে। হিমাদ্রি পুতুলের পেটে হাত দিতে গেলে হুট করে ফোনটা বেজে ওঠে। হিমাদ্রি বিরক্তিতে একটা দীর্ঘশ্বাস ফেলে। সে জানতো এই ফোন কলটা না এলে মুহূর্তটা আরো গভীরে হতে পারত। পুতুল ইতিমধ্যে সুযোগ বুঝে দূরে সরে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে ব্যস্ততার ভান করছে, কিন্তু তার লাল হয়ে যাওয়া গাল আর দ্রুত ওঠানামা করা বুকে স্পষ্ট বোঝা যাচ্ছে একটু আগের মুহূর্ত তাকে এখনো আচ্ছন্ন করে রেখেছে। হিমাদ্রি ফোনটা কানে লাগিয়ে রুক্ষ গলায় বলে। কে? ওপাশ থেকে একটা চিন্তিত কণ্ঠ ভেসে এলো। স্যার, একটা জরুরি ব্যাপার আছে, আপনার একবার অফিসে আসা দরকার। হিমাদ্রি কপাল কুঁচকায়। এখনই? জি স্যার, দেরি হলে সমস্যা হতে পারে। হিমাদ্রি গভীর নিঃশ্বাস ফেলে, তারপর চোখ তুলে আয়নার দিকে তাকায়। পুতুল তাকে আর চোখে দেখছে, যেন ভাবছে এবার কি করবে সে। ফোন কেটে হিমাদ্রি এগিয়ে এসে পুতুলের সামনে দাঁড়ায়, একদম কাছে গিয়ে নরম অথচ গভীর কণ্ঠে বলে। তুই মনে করিস না যে আজ বেঁচে গেলি পুতুল? ফিরে এসে আবার শুরু করব। পুতুলের চোখ বড় হয়ে গেল। সে দ্রুত পাশ কাটিয়ে চলে গেল, কিন্তু জানতো হিমাদ্রি যা বলে তাই করে দেখায়। পুতুল নিচে নেমে গেল, কিন্তু তার বুকের ভেতর ধুকপুক করছিল। রান্নাঘরে গিয়ে নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করে, কিন্তু মাথার ভেতর ঘুরছিল হিমাদ্রির শেষ কথা। ফিরে এসে আবার শুরু করব। ওটা কি শুধু এক রকমের ধমক, নাকি সত্যিই সে আজ পুতুলকে ছাড়বে না? চিন্তাগুলো সরাতে সে দ্রুত নাস্তা রেডি করতে লাগলো। এক কাপ ব্ল্যাক কফি আর কিছু টোস্ট সাজিয়ে রাখে ট্রেতে। এদিকে হিমাদ্রি ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেজা চুল ঝাড়ছে। ঠোঁটের কোণে একরকম তৃপ্তির হাসি ফুটে ওঠে। সে জানতো পুতুল যতই পালানোর চেষ্টা করুক শেষ পর্যন্ত ধরা দেবে। শার্ট গায়ে চাপিয়ে চুলে হাত বোলাতে বোলাতে নিচে নামে। পুতুল তখন ট্রেটা নিয়ে ডাইনিং টেবিলে রাখছিল। হিমাদ্রি একদম কাছে গিয়ে চেয়ার টেনে বসে বলে। আয় আমার পাশে বসে খা। পুতুল ইতস্তত করে। না, আমি পরে। হিমাদ্রি গম্ভীর গলায় বলে। বসে পড় পুতুল, বেশি কথা বললে খাইয়ে দেব, তারপর লজ্জা পেয়ে দৌড়ে পালাবি। পুতুল মুখটা লাল করে চুপচাপ বসে পড়ে, চোখ নামিয়ে দিয়ে এক টুকরো টোস্ট মুখে নেয়। কিন্তু হিমাদ্রির তীক্ষ্ণ নজর যে তার উপর, সেটা বেশি অনুভব হচ্ছিল। নাস্তার প্রতিটি মুহূর্তেই যেন এক ধরনের চাপা উত্তেজনা লুকিয়েছিল। হিমাদ্রি নাস্তা শেষ করে বলে। সাবধানে থাকিস পুতুল, আবার আজ ফিরতে দেরি হবে। আর শুন, ভুলেও ঘুমের ওষুধ খাবি না, যদি খাস খবর আছে। পুতুল হালকা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালেও মুখে কিছুই বলল না। সে জানে হিমাদ্রি যা বলে সেটা না শুনলে তার ফল ভালো হবে না। হিমাদ্রি চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো, হাত দিয়ে শার্টের কলার ঠিক করলো। তারপর পুতুলের সামনে এসে দাঁড়ায়। তার চোখে ছিল কিছুটা শাসন, কিছুটা আদর। আমি আসার আগে ঠিক মতো খেয়ে দিয়ে নিস, বুঝলি? পুতুল নিচু গলায় বলে। হুম। হিমাদ্রি আর কিছু না বলে এক ঝটকায় পুতুলের কপালে একটা চুমু এঁকে দিয়ে বেরিয়ে গেল। পুতুল চমকে গেলেও প্রতিবাদ করলো না, শুধু চোখ বড় বড় করে দরজার দিকে তাকিয়ে রইল। হিমাদ্রি গাড়ির দরজা খুলে ভেতরে বসে ইঞ্জিন স্টার্ট করে। একবার রিয়ার ভিউ মিররে নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে। পালিয়ে বাঁচতে পারবি না পুতুল। গাড়ি স্টার্ট দিয়ে সোজা রওনা দেয় অফিসের দিকে। পেছনে ফেলে গেল এক অনিশ্চিত সকাল আর পুতুলের সাথে কাটানো কিছু মুহূর্ত। হিমাদ্রি গাড়ির জানলা দিয়ে বাইরে তাকায়। ব্যস্ত রাস্তা, একটানা হর্নের শব্দ, রাস্তা জুড়ে জ্যাম। সময় যেন থমকে গেছে। ড্রাইভিং সিটে বসে সে একবার হাত ঘড়ির দিকে তাকায়। সময় দ্রুত এগিয়ে চলেছে, অথচ রাস্তা নড়ছে না। সে গভীর শ্বাস নিল, জানলা নামিয়ে দিল। কোলাহলের মধ্যেই তার মন পড়ে রইল বাসায় পুতুলের কাছে। আজ সকালে তার মুখের অভিব্যক্তি, চোখে মুখে লাজুক ভাব, সবকিছুই মনে পড়ে গেল। একটা ট্রাফিক পুলিশ ইশারা করতে গাড়িগুলো ধীরে ধীরে এগোতে লাগলো। হিমাদ্রি গতি বাড়িয়ে দিল, একটার পর একটা গাড়ি পেছনে ফেলে। অবশেষে অফিসের বিল্ডিংয়ের সামনে এসে থামে সে। গাড়ি পার্ক করে বেরিয়ে এলো। অফিসের দরজার সামনে দাঁড়িয়ে একটু গা ঝাড়া দিয়ে নেয়। গম্ভীর চেহারা নিয়ে লিফটের দিকে এগিয়ে গেল। ব্যস্ততা শুরু হলো আবার। মনে মনে বলল সে কিছুক্ষণের মধ্যেই লিফটে এসে থামলো তার ফ্লোরে। দরজা খুলতেই রিসেপশনিস্ট তাকে দেখে উঠে দাঁড়ায়। স্যার, সবাই কনফারেন্স রুমে অপেক্ষা করছে। মেয়েটা বলল। হিমাদ্রি মাথা ঝাঁকালো, তার চোখে ধীরতা ফুটে ওঠে। চলো দেখা যাক আজ কি নতুন ঝামেলা অপেক্ষা করছে।
সে সোজাই কনফারেন্স রুমের দিকে হাঁটতে শুরু করে। হিমাদ্রি কনফারেন্স রুমের চেয়ারটায় হেলান দিয়ে বসে আছে, মুখটা গম্ভীর, ঠোঁটের কোণে একরাশ বিরক্তি জমে আছে। সামনে টেবিলের উপর কিছু ফাইল এলোমেলোভাবে ছড়ানো। স্ক্রিনে কয়েকজন সন্দেহজনের ছবি জ্বলজ্বল করছে। তবুও এখনো তার মানুষগুলো মূল অপরাধীকে খুঁজে বের করতে পারেনি, যে তার ব্যবসা, তার গোপন জীবন আর সবচেয়ে বেশি পুতুলের ক্ষতি চায়। কতদিন লাগবে আর? এতদিনেও একটা স্পষ্ট তথ্য আনতে পারলে না? তার কণ্ঠে অসহনীয়তা স্পষ্ট। অপূর্ব একটু ইতস্তত করেই বলে, হ্যাঁ স্যার, আমরা অপেক্ষা করছিলাম আপনার জন্য। বিষয়টা জরুরি মনে হচ্ছে। স্যার, আমরা চেষ্টা করছি, কিন্তু অপরাধীরা খুবই চতুর। প্রতিবারই কোনো না কোনোভাবে আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে। তবে কি? হিমাদ্রি এবার চোখ তুলে তাকায়, দৃষ্টি তীক্ষ্ণ হয়ে ওঠে। নিতু সামনে রাখা ফাইলটা হিমাদ্রির দিকে ঠেলে দেয়। এটা একটা নতুন তথ্য স্যার। কিছু লেনদেনের রেকর্ড পেয়েছি, যার যোগসূত্র ওই আন্ডারগ্রাউন্ড গ্রুপের সঙ্গে মিলেছে। হিমাদ্রি ফাইলটা হাতে নেয়, চোখ বুলিয়ে নেয় কিছুক্ষণ, তারপর ঠান্ডা গলায় বলে, এই পথ ধরেই এগোতে হবে। যেই হোক, আমি চাই এবার ওর মুখোশ সরানো হোক। আর সে একটু থামে, একদম শীতল কণ্ঠে বলে, পুতুলের নিরাপত্তায় কোনো ঘাটতি হওয়া চলবে না। ও আমার জীবন, ওর গায়ে আঁচড় লাগলে কেউ রেহাই পাবে না। রুমের পরিবেশ মুহূর্তে আরো গম্ভীর হয়ে ওঠে। সবাই জানে হিমাদ্রি যখন এভাবে বলে তখন সে যা করার ঠিক তাই করে। সবাই মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো। হিমাদ্রি এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, চোখে মুখে এক অন্যরকম অন্ধকারের ছায়া। আমি এবার নিজে নেমেছি খেলায়। যেই পিছন থেকে সুতা টানছে, এবার তাকে খুঁজে বের করবই। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে কেউ কোনো প্রশ্নই তুলল না। শুধু একটাই কথা মাথায় ঘুরছিল সবার, যাকে হিমাদ্রি চৌধুরী খুঁজছে তার দিন শেষ হয়ে এসেছে। কনফারেন্স রুম থেকে বের হয়ে সে তার নিজের কেবিনে গেল। তারপর সে তার অভ্যাস মতো ল্যান্ডলাইনে ফোন করে, কিন্তু এবার কাজের মেয়েটা ফোন রিসিভ করেনি। ফোনটা রিসিভ করেছে পুতুল। ফোনটা রিসিভ হতেই হিমাদ্রি বলে, হ্যালো, তোমাদের ম্যাডাম কই? পুতুল একটু ইতস্তত বোধ করে, তারপর বলে, বলুন, শুনছি। পুতুলের কণ্ঠ শুনে সে একটু দুষ্টুমি হেসে বলে, কি ম্যাডাম, কি করেন? ভালো করে রেস্ট নিন, আমি দুপুরে আসছি। আমি আসলে কিন্তু একটু রেস্ট নেওয়ার সময় পাবে না। সকালের অপূর্ণ কাজটা সম্পূর্ণ করব। হিমাদ্রির কথা শুনে পুতুলের কান দিয়ে ধোয়া ভরিতে লাগলো। বুকের ভেতরটা কেমন করে উঠল। হিমাদ্রি ফোনটা কেটে তার কাজে মনোযোগ দিল। তার মনে মনে পরিকল্পনা ছিল দুপুরের আগে বাসায় যেতে হবে। সে দ্রুত তার ডেস্কে ফিরে গেল, ফাইলগুলো খুলে নতুন কাজে মন দিল। কিন্তু মনে এক ধরনের অস্থিরতা ছিল, কিছু একটা যেন তার মধ্যে উতলে উঠছিল। কিন্তু তা সত্ত্বেও সে নিজেকে কাজে পুরোপুরি ডুবিয়ে দিল। হিমাদ্রি বাসায় এসে ফ্রেশ হয়ে পুতুলকে বলে, পুতুল, রেডি হয়ে নে, তোকে নিয়ে বাইরে বের হব, তোর একটু রিফ্রেশ দরকার। পুতুল দ্বিমত করল না, কারণ সত্যিই তার বাইরে যাওয়ার দরকার। পুতুল আলমারিটা খুলে একটা লং জামা বের করে নিয়ে তারপর তার উপর হিজাব বেঁধে নিয়ে বের হলো। হিমাদ্রি পুতুলকে দেখে একটু মুচকি হাসি দিয়ে মাশাল্লাহ বলে তারপর তার হাতটা ধরে বাড়ির বাহিরে নিয়ে গাড়িতে উঠে বসে। গাড়ি চলছে তার গতিতে। পুতুল জানলায় মাথাটা ঠেকিয়ে বাহিরে তাকিয়ে আছে। গাড়ির হালকা দোলনি আর বাতাসের ছোঁয়া পুতুলের মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দিচ্ছিল। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর সে হিমাদ্রির দিকে তাকিয়ে বলে, আমরা কোথায় যাচ্ছি? হিমাদ্রি স্টিয়ারিংয়ে হাত রেখে একপাশে তাকিয়ে বলে, রেস্টুরেন্টে যাচ্ছি। পুতুল কিছুক্ষণ চুপ করে থেকে নিচু গলায় বলে, ও, হিমাদ্রি একটু অবাক হয়েই বলে, ও মানে, এটা কেমন উত্তর? জানি না। হিমাদ্রি আর কিছু না বলে গাড়ি চালানো শুরু করে। অবশেষে তারা রেস্টুরেন্টে পৌঁছায়। গাড়িটা পার করে ওর হাত ধরে রেস্টুরেন্টে যাচ্ছিল হিমাদ্রি। পুতুল হাতটা ছাড়াতে ছাড়াতে বলে, এই, আপনি খালি আমার হাত ধরে টানাটানি করেন কেন? তুই তো বাচ্চা, তাই বিশ্বাস নাই। যদি আবার এই দিক সেই দিক যাস, তাই আর কি। মুখটা বাঁকালো পুতুল। দেখ পুতুল, একদম মুখ বাঁকাবি না। মুখ বাঁকালে একদম ভেঙে দিব। ওদের কথার মাঝে ওরা রেস্টুরেন্টের দিকে ভেতরে ঢুকে ওরা বসে। খাবারের মেনুটা হাতে নিয়ে হিমাদ্রি পুতুলের দিকে তাকিয়ে বলে, কি খাবি? কি অর্ডার দিব? আপনার ইচ্ছে। ওকে বলে হিমাদ্রি একটা ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দেয়। ব্রাউন রাইসের সাথে ভেজিটেবল স্টির ফ্রাই, ফ্যালাফেল র্যাপ, গ্রিলড চিকেন স্যান্ডউইচ, লেন্টিল স্যুপ, ফ্রুট স্যালাড, ফ্রেশ লেমন ওয়াটার। অর্ডারটা নিয়ে চলে গেল।
হিমাদ্রি আর পুতুল কিছু সময় চুপচাপ বসে থাকে। রেস্টুরেন্টের পরিবেশ, সুশৃঙ্খল পরিবেশন এবং চমৎকার ডিজাইন তাদের মধ্যে কিছুটা আরাম দিল। কিছুক্ষণ পর ওয়েটার খাবার নিয়ে এলো। দুজন চুপচাপ খাচ্ছে, কারো মুখে কোনো কথা নেই। খাবার খেয়ে বিল পে করে তারপর ওরা বের হলো। গাড়িতে উঠে বসে ওরা, কিন্তু ওরা তো জানেই না ওদের পেছনে কয়েক জোড়া চোখ নজর রাখছে। গাড়িটি চলতে চলতে একটা নিরিবিলি রাস্তায় এলো। রাস্তাটা আসতে হিমাদ্রি খেয়াল করলো কিছু গাড়ি আর 3টে বাইক ওদের পেছনে। হিমাদ্রি ভয় পেত না, কিন্তু এখন পাচ্ছে, কারণ সাথে পুতুল আছে। পুতুলের সেফটি সবার আগে। কি করবে বুঝতে পারছিল না সে। পুতুল, যা কিছু হয়ে যাক না কেন, তুই ভয় পাবি না কিন্তু। আমি আছি, তোর গায়ে একটা আঁচও লাগতে দিব না, ওকে? কথা বলা শেষ হতে না হতেই গুলি ছোড়া শুরু হলো। গুলি ছোড়া শব্দে পুরো পরিবেশ ভেঙে পড়ে। হিমাদ্রি তৎক্ষণাৎ গাড়ি চালিয়ে রাস্তার পাশে সরে গেল। পুতুল একটু ভয় পেয়ে গা কেঁপে ওঠে তার। তবে হিমাদ্রি তাকে শান্ত করার চেষ্টা করে। ভয় পাস না পুতুল। গাড়ির প্রতি আরো বেড়ে গেল, গাড়ির গতি আরো বেড়ে গেল। হিমাদ্রি সবার আগে পুতুলের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছিল। পেছনে গাড়ি আর বাইকের জোড়া কিলোমিটার পর কিলোমিটার তাদের পিছু নিয়েছিল, যেন কোনো যুদ্ধে তারা ছিল। একদিকে পুতুলের আতঙ্ক, অন্যদিকে হিমাদ্রির দৃঢ় মনোবল। হিমাদ্রি গাড়িটি আরো দ্রুত চালিয়ে এক অদ্ভুত রাস্তা ধরে তাদের সামনে নতুন পথ খুলে দিল। এটা একটা গোপন রাস্তা, হিমাদ্রি বলল। এইখানে তুই নিরাপত্তায় থাকবি। পুতুল মাথা নিচু করে কিছুই বলল না, কিন্তু তার চোখের দিকে তাকালে বোঝা যায় সে কিছুটা স্বস্তি পেয়েছে। গাড়ির দ্রুত গতির সাথে তারা সুরক্ষিত পথেই চলে যাচ্ছিল, কিন্তু পেছনে যা ঘটছিল তা তাদের পেছনে চাপ সৃষ্টি করছিল। এই অদ্ভুত পরিস্থিতিতে হিমাদ্রির চোখে শুধু পুতুলের নিরাপত্তা। হঠাৎ করে একটা তীব্র শব্দে পুতুল চমকে ওঠে। একটা গাড়ির কাছে এসে লাগে, কাচের টুকরো ছিটকে পড়ে। পুতুল আতঙ্কিত হয়ে হিমাদ্রির দিকে তাকায়, তার চোখে ভয় ছিল। হিমাদ্রি ধীর হয়ে স্টিয়ারিং ধরে গাড়ি আরো দ্রুত চালাতে থাকলো। সে জানতো এই মুহূর্তে একমাত্র লক্ষ্য হলো পুতুলকে সুরক্ষিত রাখা। বাকি কিছু চিন্তা করার সময় ছিল না। কিন্তু পেছনে আগের মতোই কয়েকটা গাড়ি এবং বাইক তাদের পিছু ছিল। তাদের তাড়া থেকে রেহাই পেতে হবে। পুতুল, তুমি চুপচাপ ভাবে থাকো, কিচ্ছু হবে না। হিমাদ্রি তাড়াতাড়ি বলল। তার কণ্ঠে কোনো আতঙ্ক ছিল না, শুধু একটা দৃঢ়তা। পুতুল হাত দিয়ে গায়ের কাছে তার হিজাব ধরে, মাথাটা একটু নিচু করে বসে থাকলো, যেন কোনো টুকরো কাজ বা গুলি তাকে আঘাত না করে। হিমাদ্রি গাড়ির গতি আরো বাড়িয়ে দিয়ে একটু ঝুঁকিপূর্ণ রাস্তা ধরে, যেন সেগুলো একটু ফাঁকি দিতে পারে, যেন তাদেরকে একটু ফাঁকি দিতে পারে। তার মুখে কোনো চিন্তার চিহ্ন ছিল না, কেবল একটাই লক্ষ্য, পুতুলকে নিরাপদে নিয়ে যাওয়া। এত কিছুর পরেও পুতুলের মনে বিশ্বাস ছিল হিমাদ্রি আছে, আর হিমাদ্রি থাকতে তার কোনো ক্ষতি হবে না। গাড়ির গতি আরো বেড়ে গেল। চারপাশে বাতাসে শোষ শব্দের সাথে একটাই চিন্তায় হিমাদ্রির মাথায়, কিভাবে নিরাপদে বের হওয়া যায়। সে জানতো এরা যেই হোক পেছনে ছাড়বে না এত সহজে। পেছনের গাড়িগুলো এবার আরো কাছাকাছি চলে এসেছে, বাইকের শব্দ স্পষ্ট হচ্ছে। হিমাদ্রি দ্রুত একটা সিদ্ধান্ত নিল। সামনে একটা মোড় ছিল, যেখানে রাস্তা দুদিকে ভাগ হয়েছে। ডান পাশের রাস্তাটা ছিল অপেক্ষাকৃত সরু এবং কম ব্যস্ত। এই সুযোগ কাজে লাগাতেই হবে। স্টিয়ারিং শক্ত করে ধরে সে ডান দিকে মোড় নিল। হঠাৎ ব্রেক কষে একটু ধীর করে আবারও জোরে স্পিড তুলে দিল, যেন পেছনের গাড়িগুলো হিসাব মেলাতে না পারে। পুতুল এতক্ষণ চুপ ছিল, কিন্তু এবার আর থাকতে পারল না। ধরা গলায় ফিসফিস করে বলে, এরা কারা? হিমাদ্রি এক পলক তার দিকে তাকিয়ে বলল, আমি জানি না, তবে চিন্তা করিস না, আমি আছি। তারপর পেছনের দিকে তাকিয়ে দেখল বাইকগুলো এখনোই লেগে আছে, তবে গাড়িগুলো একটু পিছিয়ে পড়েছে। হিমাদ্রি বুঝলো ওরা সহজে পিছু হাঁটবে না। হঠাৎ বাইক একটা পাশ কাটিয়ে সামনে আসতেই চাইলো, সাথে সাথে হিমাদ্রি গাড়িটা এক পাশে টেনে বাইকটাকে জায়গা দিল না। বাইক আরোহী সামলাতে না পেরে স্লিপ খেয়ে পড়ে গেল। পুতুল আটকে উঠল, কিন্তু কিছু বলল না। তার আঙুলগুলো শক্ত হয়ে সিটের কাভার আঁকড়ে ধরেছে। হিমাদ্রি এবার আরেকটু জোরেই গতি বাড়ালো। সামনে একটা নির্জন পথ দেখা যাচ্ছিল। যদি ওখানে পৌঁছাতে পারে তাহলে হয়তো সুযোগ পাওয়া যাবে পালানোর, কিন্তু পেছনের গাড়িগুলো এত সহজে দমে যাওয়ার নয়। এদিকে পেছনের একটা গাড়ি জানলা নামিয়ে কে একজন আবারও গুলি ছুড়ল। গুলি এবার পাশের আয়নাতে লাগলো। আয়নাটা ভেঙে নিচে পড়ে গেল। হিমাদ্রি চোয়াল শক্ত করে বলে, আর সহ্য করা যাবে না। সে দ্রুত ফোন বের করে একটা নম্বরে ডায়াল করে। রিসিভ হতেই বলে,
তাড়াতাড়ি একটা ব্যাকআপ লাগবে, আমি বিপদে পড়েছি। আচ্ছা, পুতুল অবাক হয়ে তার দিকে তাকালো। কাকে কল করলো হিমাদ্রি? কার কাছে সাহায্য চাইলো? পেছনে থাকা মানুষগুলো কি এত সহজে ওদের ছাড়বে? হিমাদ্রি কি সত্যিই পুতুলকে নিরাপদে রাখতে পারবে? এসব প্রশ্ন তার মাঝে বেড়ার সৃষ্টি করে। হিমাদ্রি ফোন কানে ধরে এক মুহূর্তের জন্য গতি কমায়নি। অন্য পাশ থেকে কেউ একজন রিসিভ করেছে। গম্ভীর গলায় হিমাদ্রি বলে, আমি বিপদে আছি, লোকেশন পাঠাচ্ছি, তাড়াতাড়ি পৌঁছাও। তারপর দ্রুত ফোনটা ড্যাশবোর্ডে রেখে দুহাত আবার স্টিয়ারিংয়ে রাখে। পুতুল এবার আর চুপ থাকতে পারল না। আতঙ্কিত আর কৌতূহলের মিশ্রণে ধরা গলায় বলে, আপনি কার সাথে কথা বললেন? হিমাদ্রি এক পলক তার দিকে তাকিয়ে বলে। যাদের দরকার তাদের সাথে। পুতুল বুঝতে পারলো হিমাদ্রি কোনো সাধারণ মানুষ না। তার সাথে নিশ্চয়ই এমন কেউ আছে যারা মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে সামলাতে পারে। কিন্তু কেন, কিসের জন্য? এদিকে পেছনের গাড়িগুলো আরেক কাছে চলে এসেছে। ওরা সহজে ছাড়বে না। হিমাদ্রি নিজেই নিজেকে বলল। গাড়িটা হঠাৎ বাদিকের একটা সরু গলিতে ঢুকিয়ে দিল, যেখানে স্ট্রিট লাইটের আলো কম। উদ্দেশ্য ছিল কিছুটা আড়ালে চলে যাওয়া, কিন্তু ঠিক তখনই ধরা একটা বাইক দ্রুত সামনে এসে রাস্তা ব্লক করে দিল। হিমাদ্রি দ্রুত ব্রেক কষে। গাড়িটা একটুর জন্য একটা পুরনো বিল্ডিং এর দেয়ালের সঙ্গে ধাক্কা লাগতে লাগতে বেঁচে গেল। পুতুল ভয়ে শক্ত হয়ে বসে থাকলো, কিছু বলারও ভাষা নেই। এদিকে বাইক থেকে দুজন লোক নামে, কালো পোশাকে, মুখ ঢাকা। পেছনের গাড়িগুলো একে একে এসে থামে। 5-6 জন লোক বের হলো। প্রত্যেকের হাতে কিছু না কিছু আছে, কেউ পাইপ, কেউ বা ছোট আগ্নেয়াস্ত্র। বাহ, এত কষ্ট করেও পালাতে পারলি না? সামনে দাঁড়িয়ে থাকা একজন ঠান্ডা গলায় বলে। হিমাদ্রি ধীরে ধীরে গাড়ির দরজা খুলে। চোখে ভয় নেই, কিন্তু মুখটা এবার কঠিন হয়ে গেছে। পুতুল হাত দিয়ে তার বাহু চেপে ধরলো, আস্তে করে বলল, আপনি নামবেন না? দয়া করে কিছু একটা করেন। হিমাদ্রি মৃদু হেসে বলে। বিশ্বাস রাখিস, কিচ্ছু হবে না। তারপর সে গাড়ি থেকে নামে। পুতুল আতঙ্কে তাকিয়ে রইল। হিমাদ্রি জানে এখান থেকে ওদের বের করতে হলে কিছু একটা করতেই হবে। হিমাদ্রি ধীরে ধীরে মাথা নিচু করলো, যেন কিছুটা ক্লান্ত বা পরাস্ত মনে হয়। কিন্তু আসলেই কি তাই? তার চোখের কোণায় সতর্ক দৃষ্টি ছিল, এক একজনের অবস্থান পরখ করছিল। পেছনে দাঁড়িয়ে থাকা একজন লোক এগিয়ে এসে ধমক দিয়ে বলে। হিমাদ্রি এবার একপাশে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, তাহলে তো শোনাই লাগবে। এই কথার সঙ্গে সঙ্গে সে দ্রুত এক পা তুলে নিজের জুতোর ভেতর থেকে লুকানো অস্ত্রটা বের করে আনে। একটা কালো, ছোট্ট কিন্তু মারাত্মক শক্তিশালী পিস্তল, যার একটা গুলিই কারোর জন্য শেষবারের মতো নিঃশ্বাস নেওয়ার কারণ হতে পারে। ঘটনাটা এত দ্রুতই ঘটলো যে সামনে দাঁড়িয়ে থাকা লোকটা বুঝতেই পারল না। ঠাস, একটা গুলি ঠিক তার ডান হাঁটুর নিচে লাগলো। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েছে। তীব্র চিৎকারে বাতাস কেঁপে ওঠে। বাকিরা হিমাদ্রির এমন আচমকা হতভম্ব হয়ে গেল। পুতুল বিস্ময়ে হিমাদ্রির দিকে তাকিয়ে রইল। এভাবে হিমাদ্রি কাউকে গুলি করতে পারে সে ভাবতেই পারেনি। কিন্তু এখন সময় নেই শখ হওয়ার। একজন দ্রুত তার বন্দুক তুলতেই যাচ্ছিল, কিন্তু হিমাদ্রি তার থেকেও বেশি দ্রুত। ঠাস ঠাস, দুজন সঙ্গে সঙ্গে পড়ে গেল। একজনের কাঁধে আর একজনের হাতে গুলি লেগেছে। বাকি দুজন এবার সত্যিই ভয় পেয়ে গেল। এদিকে পেছনে থাকা বাইকের ইঞ্জিন আবারও গর্জন করলো। সম্ভবত কেউ পালিয়ে যেতে চাইছে। হিমাদ্রি এটা অনুমান করেই পেছনে ঘুরে বাইকের চাকার দিকে গুলি ছুড়ে। টায়ার ফেটে বাইকটা রাস্তার ধারে উল্টে গেল। আরোহীটা মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। এই অল্প সময় হিমাদ্রি একাই 4 জনকে নিস্তেজ করে ফেলেছে। পুতুল হতভম্ব হয়ে বসেছিল। সে নিজেও জানে না তার মুখ থেকে নিঃশ্বাস বের হচ্ছে কিনা। এই মুহূর্তে পেছনের দিক থেকে কয়েকটা গাড়ির হেডলাইট জ্বলে ওঠে। একটা কালো এসইউভি দ্রুত তাদের দিকে আসছিল। হিমাদ্রি চোখ সরু করে, হাত শক্ত করে পিস্তল ধরে, কিন্তু পুতুলের কাঁধে হাত রেখে আস্তে করে বলে, তুই ভয় পাস না, ব্যাকআপ আসছে। কালো এসইউভি গাড়িটা সামনে এসে ব্রেক কষে। দরজা খুলে কয়েকজন দ্রুত বের হয়। কালো এসইউভি গাড়িটার সামনে এসে ব্রেক কষে। দরজা খুলে কয়েকজন দ্রুত বের হলো। কিছু লোক বের হয়ে বলে। হিমাদ্রি বাঁকা হাসে। পুতুলকে গাড়িতে বসিয়ে দিয়ে ওর কপালে চুমু দিয়ে বলে, ভয় পাস না, এখানে বসে বসে সিনেমা দেখ, বলে গাড়ির ডোরটা লক করে দিল। পুতুল হতভম্ব হয়ে হিমাদ্রির দিকে তাকিয়ে রয়। এই পরিস্থিতিতে হিমাদ্রি এতটা ঠান্ডা থাকতে পারে কিভাবে? ওর বুক ধকধক করছিল, কিন্তু মুখ থেকে একটা শব্দও বের হলো না। হিমাদ্রি দরজা লক করে পেছনে ফিরে দাঁড়ালো। তার চোখে এখন কোনো ভয় নেই, শুধু একরাশ আত্মবিশ্বাস। এসইউভি থেকে নামা লোকগুলো হিমাদ্রির দিকেই তাকিয়েছিল। তার চোখে শ্রদ্ধা আর দায়িত্ববোধ ঝলকাচ্ছিল। তাদের একজন এগিয়ে এসে বলে,
হিমাদ্রি ঠান্ডা স্বরে বলল। একটাও যেন বেঁচে না যায়। পুতুলের শরীর শিউরে উঠল। লোকগুলো এক মুহূর্ত দেরি করলো না। কয়েকজন দ্রুত বাইকে চড়ে পালানো লোকদের পিছু নিল, আর বাকিরা মাটিতে পড়ে কাতরানো আহতদের ঘিরে ধরে। হিমাদ্রি ধীর পায়ে সামনে এগিয়ে গেল। রাস্তার ধারে পড়ে থাকা একজন লোকের কাছে গিয়ে নিচু হয়ে বলে, তোমাদের বসকে কে তোমাদের পাঠিয়েছে? লোকটা কষ্টে মুখ বেঁকিয়ে বলে, তোকে শেষ করার জন্য আমাকে পাঠানো হয়েছে, কিন্তু ঠাস। হিমাদ্রি একটা লাথিতে লোকটাকে সম্পূর্ণ চুপ করিয়ে দিল। তারপর উঠে দাঁড়িয়ে চারপাশে তাকালো। রাস্তা এখন সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে। এসইউভির একজন ড্রাইভার দরজা খুলে বলে। হিমাদ্রি একবার পুতুলের দিকে তাকালো। গাড়ির জানলার ওদিক থেকে সে মুগ্ধ আর আতঙ্কের মিশ্র দৃষ্টিতে তাকিয়েছিল। হিমাদ্রি দরজা খুলে গাড়িতে উঠে বসে। গাড়ি ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে লাগলো। পুতুল একবার চোখ বন্ধ করলো, তারপর আস্তে করে বলল, আপনি আসলে কে হিমাদ্রি? হিমাদ্রি মৃদু হাসে, কিন্তু কিছুই বলল না। গাড়ির গতি বাড়তে থাকলো, আর অন্ধকার রাস্তার ধারে পড়ে থাকা বিপক্ষের লোকেরা একটা জ্বলন্ত ছায়ার মতো রয়ে গেল পেছনে। হিমাদ্রি নিশ্চুপ, এক হাত জানলার পাশে রেখে বাইরে তাকিয়ে আছে। মনে হচ্ছে তার মাথার ভেতর হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। পুতুল আস্তে করে আবারও জিজ্ঞেস করলো, আপনি আসলে কে? হিমাদ্রি চোখ সরিয়ে তার দিকে তাকালো। চোখে গভীরতা, যেন এক অজানা অতীতের ছায়া লুকিয়ে আছে। তারপর আস্তে করে বলল, তোর সত্যিটা জানার সবাই এখনো আসেনি পুতুল, তবে এতটুকু জান, আমি যা করছি সব তোর জন্য করছি। পুতুলের বুক কেঁপে উঠল। তবে কি আমার জন্যই আপনি এত ঝুঁকি নিচ্ছেন? হিমাদ্রি কিছুই বলল না, শুধু একটুখানি হাসলো। এসইউভির একটা বড় গেটের সামনে সে থামে। ভারী লোহার গেটটার দুপাশ সরে গেল, আর গাড়িটা ঢুকে গেল ভেতরে। ভেতরে ঢুকে পুতুল দেখলো এটা একটা বিশাল জায়গা। চারপাশে অন্ধকারের মাঝে শুধু কয়েকটা উজ্জ্বল আলোর ঝলকানি। একটা বড় দোতলা বাড়ি, যার সামনে কয়েকজন অস্ত্রধারী লোক টহল দিচ্ছে। পুতুল এবার বুঝতে পারলো সে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখান থেকে পালানোর পথ হয়তো খুব সহজ হবে না। এসইউভির দরজা খুলে দিল এক লোক। হিমাদ্রি নামলো, তারপর পুতুলের জন্য হাত বাড়িয়ে দিল। পুতুল একটু দ্বিধা করে, কিন্তু তারপর হাত ধরে। ভেতরে চল। হিমাদ্রি বলে। পুতুলের মনে হাজারটা প্রশ্ন, কিন্তু এখন প্রশ্ন করার সাহস নেই। সে শুধু ভাবছিল, এই রাত, এই অজানা জায়গা, আর তার সামনে দাঁড়িয়ে থাকা রহস্যময় মানুষটা। পুতুল চারপাশে তাকিয়ে বুঝতে পারছিল না এটা আসলে কোথায়। জায়গাটা নির্জন, অথচ ভীষণ সুরক্ষিত। বড় লোহার গেটের ভেতরে ঢোকার পর থেকে তার বুকের ভেতর অস্বস্তি বাড়তে থাকলো। এইটা কোথায়? আর আপনি আমাকে কোথায় নিয়ে আসছেন? তার গলায় এবার আতঙ্কের ছাপ স্পষ্ট। হিমাদ্রি একটু হাঁটলো। পুতুলের কথায় থেমে তার দিকে তাকালো। চোখে আগের মতোই সে রহস্যময় গভীরতা। পুতুলের কথায় হাঁটা থামিয়ে পুতুলের দিকে, পুতুলের কোমরটা জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে চোখ টিপ দিয়ে বলে, রোমান্স করতে বেবি। পুতুল এতটাই হতভম্ব হয়ে গেল যে এক মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কি কি করছেন আপনি? হিমাদ্রি বাঁকা হাসে, ওর চোখে একটা দুষ্টুমির ঝলক। রোমান্স করি বেবি। পুতুল দ্রুত হিমাদ্রির হাত সরানোর চেষ্টা করে, কিন্তু হিমাদ্রি শক্ত করে ধরে রেখেছে। এখানে এসব করার সময় না। আমাকে বলুন, আমি এখানে কেন? হিমাদ্রি এবার সত্যিই হেসে ফেলে, কিন্তু সে হাসির গভীরে কিছু একটা লুকানো ছিল। তোকে নিরাপদে রাখার জন্যই এখানে এনেছি, বুঝলি? পুতুল ভীষণ অস্বস্তিতে পড়ে গেল। সে বুঝতে পারছে না এমন একটা সময় মানুষ এই ধরনের কথা বলে কি করে। হিমাদ্রি কখনো ঠাট্টা করছে, আবার কখনো সিরিয়াস, কিন্তু এই মুহূর্তে তার মনে ভয় আর কৌতূহল একসাথেই খেলা করছে। হিমাদ্রি আস্তে করে ওর কোমর থেকে হাত সরিয়ে দেয়, কিন্তু যাওয়ার আগে আরেকবার চোখ টিপ দিয়ে বলে, চিন্তা করিস না বেবি, তোকে রোমান্সের চেয়েও বেশি ইন্টারেস্টিং কিছু দেখাবো। পুতুল এবার সত্যিই ঘাবড়ে গেল। মানে? হিমাদ্রি আর কিছু না বলে পেছন ফিরে হাঁটা দিল। পুতুল একটি দ্বিধায় পড়ে গেলেও তার পায়ের নিচে আর শক্তি নেই। সে জানে এখান থেকে বের হওয়ার একটাই উপায়, হিমাদ্রির রহস্যময় জগতের দরজাটা খুলতে হবে। সে ধীরে ধীরে হিমাদ্রির পেছন পেছন হাঁটা দিল। পুতুল ধীরে ধীরে হিমাদ্রির পেছন পেছন হাঁটতে লাগলো। জায়গাটা বেশ নির্জন, চারপাশে ছড়ানো ছিটানো কিছু পুরনো কাঠের বাক্স, ধুলোমাখা দেয়াল, আর দূরে একটা পুরনো ওয়্যার হাউসের মতো ভবন। জায়গাটা দেখে মনে হলো এখানে অনেকদিন কেউ আসেনি। এটা কোথায়? পুতুল কিছুটা সন্দেহের স্বরেই বলে। হিমাদ্রি থামলো না, শুধু বলল, একটা সিক্রেট জায়গা যেটা খুব কম মানুষ চেনে।
পুতুল এবার সত্যি আতঙ্কিত হয়ে পড়ে। আপনি আমাকে কিডন্যাপ করেছেন? হিমাদ্রি হঠাৎ থেমে গেল, তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে ওর দিকে তাকায়, চোখে সেই পুরনো রহস্যময় হাসি। বেবি, যদি তোকে কিডন্যাপ করতাম তাহলে কি এত সুন্দর করে তোর সাথে কথা বলতাম? পুতুল ঠোঁট কামড়ে নিজের অস্থিরতা চেপে রাখে। তাহলে আমাকে এখানে কেন এনেছেন? হিমাদ্রি এবার পুরোপুরি ওর দিকে তাকিয়ে বলে। তোকে দেখানোর জন্য যে আমি আসলে কে। তারপর সে পকেট থেকে একটা ছোট্ট রিমোটের মতো কিছু বের করে। একটা বোতাম টিপতেই সামনের পুরনো ভবনটার বড় লোহার দরজাটা গর্জে সাথে সাথেই খুলে গেল। ভেতর ভেতরটা পুরো অন্ধকার, কিন্তু দরজা খোলার সাথে সাথে কয়েকটা ছোট ছোট লাইট জ্বলে ওঠে। ধীরে ধীরে সেই জায়গাটা আসল রূপ প্রকাশ পেল। পুতুল অবাক হয়ে দেখল ভেতরে সারি সারি অস্ত্র রাখা, দেয়াল জুড়ে লাইন ধরে সাজানো বন্দুক, পিস্তল, ছুরি, এমনকি কিছু ভারী অস্ত্রও আছে। আরেকদিকে একটা বিশাল টেবিল, যেখানে রাখা কয়েকটা ম্যাপ, কিছু ল্যাপটপ আর কয়েকটা অচেনা ডিভাইস। পুতুলের মুখ থেকে কোনো শব্দ বের হলো না। হিমাদ্রি এবার এক ধাপ এগিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বলে, বুঝতে পারছিস এখন? আমি শুধু হিমাদ্রি নই, আমি একা নই। আমি এমন একটা জগতের মানুষ যেখানে নিয়ম ভাঙা হয়, যেখানে বেঁচে থাকার একটাই নিয়ম, যতক্ষণ না তুমি স্বীকার করছো ততক্ষণ তুমি নিজেই শিকার। পুতুলের দেহ হিম হয়ে গেল। সে আস্তে করে বলল, আপনি আসলে কে? হিমাদ্রি মৃদু হাসে, তারপর ধীরে ধীরে বলে, আমি আমি সেই মানুষ যাকে কেউ কখনো পুরোপুরি চিনতে পারে না। তারপর সে একটা চেয়ারে বসে গা এলিয়ে দিয়ে বলে, তো এখন তোকে আমার সাথেই থাকতে হবে, কিচ্ছু করার নেই, কারণ তুই বাধ্যতার বাঁধনে আবদ্ধ হয়ে গেছিস। পুতুল বুঝতে পারছিল না সে দুঃস্বপ্ন দেখছে নাকি বাস্তবতার এক অন্যরকম স্তরে চলে এসেছে। কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, আজকের পর তার জীবন আর আগের মতো থাকবে না। হুট করে হিমাদ্রি পুতুলের হাতটা ধরে। পুতুল ঘাবড়ে গিয়ে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন? বেডরুমে। পুতুলের চোখ বিস্ফোরিত হয়ে গেল। বেডরুমে? হিমাদ্রি বাঁকা হাসে, চোখে সেই চিরচেনা দুষ্টুমি। হ্যাঁ বেবি, একটু রেস্ট দরকার, অনেক অ্যাকশন হয়ে গেছে তাই না? পুতুল হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু হিমাদ্রি শক্ত করে ওর আঙ্গুলগুলোর মধ্যে নিজের আঙ্গুল গেঁথে দিল। হিমাদ্রি ওকে টেনে একটা দরজার সামনে নিয়ে গেল। দরজাটা খোলার সাথে সাথে একটা নরম মৃদু আলোর ছটা ঘরের ভেতর ছড়িয়ে পড়ে। ঘরটা ছিল আলাদা ধরনের, সাধারণ বেডরুমের মতো না, বরং একটা রুচিশীল অথচ মিস্টেরিয়াস জায়গা। একটা বড় বিছানা, চারপাশে কালো আর গাঢ় লাল পর্দা, দেয়ালে কয়েকটা ফ্রেম করা আর্ট ওয়ার্ক, আর জানলার পাশে ছোট্ট টেবিলে কয়েকটা মোমবাতি জ্বলছিল। ঘরে একটা হালকা মনোমুগ্ধকর সুগন্ধ ভাসছিল। বেডরুমের বেডে ধাক্কা দিয়ে পুতুলকে ফেলে। পুতুল চমকে ওঠে, তার হৃদস্পন্দন যেন কয়েক গুণ বেড়ে গেল মুহূর্তে। আপনি এটা কি করছেন? হিমাদ্রি ধীর পায়ে ওর দিকে এগিয়ে এলো, চোখে এক অদ্ভুত দৃঢ়তা। ভয় পাস না পুতুল, তুই জানিস আমি তোকে কখনো কষ্ট দেব না, কিন্তু আজ তোকে কিছু সত্যি মানতেই হবে। পুতুল বিছানায় উঠে বসার চেষ্টা করে, কিন্তু হিমাদ্রি হালকা চাপ দিয়ে ওর কাঁধে হাত রাখে, ইশারায় বুঝালো। শান্ত থাক। ঘর জুড়ে একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ছিল। পুতুলের নিঃশ্বাস অস্থির হয়ে ওঠে, গলা শুকিয়ে আসছিল। হিমাদ্রি ধীরে ধীরে ওর মুখের খুব কাছে এসে ফিসফিস করে বলে, তুই জানিস পুতুল, আমি তোর জন্য সব করতে পারি, এমনকি পুরো দুনিয়ার বিরুদ্ধেও যেতে পারি, কিন্তু তুই কি পারবি আমার উপর বিশ্বাস রাখতে? পুতুলের ঠোঁট কাঁপছিল। সে কি ভয় পাচ্ছিল নাকি অন্য কিছু, সে নিজেও বুঝতে পারছিল না। হিমাদ্রি এবার মুখ খুব আস্তে করে ওর গালে হাত রাখে, চোখের গভীরে তাকিয়ে থাকে। আমি যদি বলি তোর জীবন এখন আমার হাতে, তুই কি ভরসা করবি আমার উপর? ঘর নিস্তব্ধ, শুধু পুতুলের ধুকপুক ধুকপুক শব্দ করা হৃদয়ের স্পন্দন শোনা যাচ্ছিল। আপনি এটা কি করছেন? বেবি, ডিস্টার্ব করো না, আই নিড ইউ। হিমাদ্রি পুতুলের হিজাবটা খুলে দিয়ে তার বাঁধা চুল উন্মুক্ত করে দিল। পুতুল ধাক্কা দিয়ে হিমাদ্রির হাত সরিয়ে দেয়। কথাটা বলেই পুতুলের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। পুতুল ওকে সরাতে চেয়েও পারে না। আরো গভীরে যাচ্ছে, পুতুলের ওড়নাটা টেনে ফ্লোরে ফেলে দিল। আস্তে করে চুমু দেওয়ার সময় পুতুলের পেটের কাছে জামাটা সরিয়ে পেট চেপে ধরে। আস্তে আস্তে ওর পেট থেকে উপরে উঠতে থাকলো হাতটা। হিমাদ্রির বেসামাল স্পর্শে কেঁপে উঠছে পুতুল। পুতুলের ছোট্ট নরম তুলতুলে শরীরটা চাপা পড়ে হিমাদ্রি নামক এক মানবের শক্তপোক্ত দেহের নিচে। রাত গভীর, পুতুল ঘুমে আচ্ছন্ন। হিমাদ্রি এক নজর পুতুলকে দেখে ওর কপালে চুমু দিয়ে কম্বলটা ভালো করে জড়িয়ে দিল।
হিমাদ্রি ধীর পায়ে বিছানা থেকে উঠে যায়। ঘরটা অন্ধকার, শুধু জানলার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় পুতুলের মুখটা আলতোভাবে আলোকিত হচ্ছিল। শান্ত, নিষ্পাপ, ঘুমে আচ্ছন্ন সে, যেন এই মুহূর্তে পৃথিবীর সব ভয় আতঙ্ক থেকে মুক্ত সে। হিমাদ্রি এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো, গভীরভাবে পুতুলের দিকে তাকিয়ে। তারপর আস্তে করে ওর কপালে একটা চুমু এঁকে দিল। সে হাত বাড়িয়ে কম্বলটা ঠিক করে দিল, যেন পুতুলের ঘুম ভেঙে না যায়। এক মুহূর্তের জন্য তার চোখে একটা দুর্বলতা ফুটে ওঠে, পুতুলকে এই বিপজ্জনক জীবনে টেনে আনার অপরাধ বোধে, না পারার অসহায়ত্ব। কিন্তু পরক্ষণে চোখের গভীরে কঠোরতা ফিরে এলো। ধীরে ধীরে সে দরজার দিকে এগিয়ে গেল, দরজা খুলে বাইরে পা রাখে। বাইরে ওদের দলের কিছু লোক অপেক্ষা করছিল। কেউ একজন ফিসফিস করে বলে, স্যার সব রেডি। হিমাদ্রি গভীর শ্বাস নিয়ে সামনের দিকে তাকায়। চলো, সময় হয়ে গেছে। রাতটা হয়তো শান্ত, কিন্তু ঝড় আসতে আর বেশি দেরি নেই। হিমাদ্রি ধীর পায়ে ওয়্যারহাউসের দিকে এগিয়ে গেল। বাইরে রাত গভীর, আকাশ কালো মেঘে ঢাকা, যেন কোনো ঝড় আসছে। দলবল নিয়ে সে ঢুকে পড়ে ভেতরে, যেখানে কয়েকজন লোক ইতিমধ্যে অপেক্ষা করছিল। একজন অস্ত্রধারী এগিয়ে এসে ফিসফিস করে বলে। হিমাদ্রি মাথা নাড়ায়, তারপর একটা চেয়ার টেনে বসে। সামনে একটা বড় টেবিল, যার উপর ম্যাপ, ল্যাপটপ আর কিছু ফাইল ছড়ানো ছিল। একটা সিগারেট ধরিয়ে সে ধোঁয়া ছাড়ে, তারপর নিচু গলায় বলে, আমাদের টার্গেট কোথায়? একজন দলীয় সদস্য দ্রুত ল্যাপটপটা স্ক্রিনের দিকে ইঙ্গিত করে। স্ক্রিনে একটা লোকেশনের মানচিত্র দেখা যাচ্ছিল। হিমাদ্রির চোখ সংকীর্ণ হয়ে এলো। সে ধীর কণ্ঠে বলে, আমাদের আগে যেতে হবে, কোনো ভুল করা যাবে না। একজন সতর্ক গলায় বলে। হিমাদ্রি একটা দীর্ঘশ্বাস ফেলে। ও কিছু জানতে পারবে না, আর জানলেও ওকে বিপদে পড়তে দেব না। তারপর সে উঠে দাঁড়ায়। তার কণ্ঠ এবার আগের চেয়ে ধীর। সবাই প্রস্তুত হও, আমাদের আগে যেতে হবে। এটা শুধু একটা মিশন না, এটা আমার ব্যক্তিগত যুদ্ধ। চারপাশে সবাই একসঙ্গে মাথা নাড়ায়। হঠাৎ পুতুল চিৎকার করে ওঠে। হিমাদ্রি দৌড়ে রুমে ঢুকে দরজা ধাক্কা খুলে ফেলে প্রায়। তার নিঃশ্বাস ভারী, চোখে উদ্বেগের ছাপ। পুতুল বিছানায় উঠে বসেছে, কাঁপছে পুরো শরীর। ওর চোখ বিস্ফোরিত, মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। ঘরের আবছা আলোয় ওর শ্বাসের দ্রুত ওঠানামা বোঝা যাচ্ছিল। কি হয়েছে? হিমাদ্রি দ্রুত এগিয়ে গেল, বিছানার পাশে বসে পুতুলের কাঁধে হাত রাখলো। পুতুলের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। একটু আগে একটা ছায়া দেখলো ওখানে। হিমাদ্রি দ্রুত চারপাশে তাকালো। ঘরটা নিস্তব্ধ, জানলার পর্দা বাতাসে হালকা দুলছে, কিন্তু কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়ল না। ছায়া? ওর কণ্ঠ এবার সিরিয়াস। পুতুল মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, জানালার কাছে, ঠিক এইখানেই কেউ দাঁড়িয়েছিল। ওর কণ্ঠ কাঁপছিল, শরীর ঠান্ডা ঘামে ভিজে গেছে। হিমাদ্রি এবার উঠে দাঁড়ালো, জানলার দিকে এগিয়ে গেল। বাইরে রাত এখনো কালো, চারপাশে অন্ধকার, কিন্তু হিমাদ্রি জানে এই অন্ধকারের মাঝেই লুকিয়ে থাকতে পারে বিপদ। সে জানলার কপাট ধাক্কা দিয়ে খুলে দিল, চোখ ঘুরিয়ে চারপাশ পর্যবেক্ষণ করলো, কিন্তু কিছুই নেই। পেছন থেকে পুতুল ভয়ে বলে, কেউ কি ছিল? হিমাদ্রি ধীর কণ্ঠে বলে, না, কেউ নেই। কিন্তু ওর মনে খটকা লাগলো। অনেকদিন ধরেই তো একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল ওর মধ্যে, যেন কেউ নজর রাখছে ওদের উপর। সে জানলাটা বন্ধ করলো, তারপর ধীরে ধীরে বিছানার পাশে বসে। পুতুল, তুই হয়তো ক্লান্ত, তাই ভুল দেখেছিস। পুতুল মাথা নাড়িয়ে বলে, না, আমি সত্যিই দেখেছি, একজোড়া চোখ অন্ধকারের মধ্যেও জ্বলছিল। হিমাদ্রির শির দ্বারা ঠান্ডা স্রোত বয়ে গেল। ও আস্তে করে পুতুলের হাত ধরে বলে, ভয় পাস না, আমি আছি। কেউ যদি সত্যি এখানে আসে, সেটা তাদের জীবনের শেষ ভুল হবে। তারপর চোখ ধীরে ধীরে সংকীর্ণ হয়ে এলো, যেন কোনো গভীর চিন্তায় ডুবে গেল। তবে যদি সত্যি কেউ থাকে, তাহলে সে খুব ভালো করে জানে আমরা এখানে আছি। পুতুলের গলা শুকিয়ে এলো। ও কি ভুল দেখেছিল, নাকি সত্যি কেউ ছিল অন্ধকারের ও প্রান্তে, ছায়ার আড়ালে দাঁড়িয়ে? হিমাদ্রি ধীরে ধীরে হাত মুঠো করে শক্ত করে। আমাকে দেখতে হবে। সে নিচু গলায় বলে। তারপর পুতুলকে এক ঝলক দেখে দরজা খুলে বেরিয়ে যেতে নিলে পুতুল বলে, কোথায় যাচ্ছেন? হিমাদ্রি আবার পুতুলের কাছে ফিরে এলো। ওর দুহাত নিজের হাতের মধ্যে নিল। পুতুলের আঙ্গুলগুলো এখনো ঠান্ডা, ওর চোখের ভেতর আতঙ্ক জমে আছে। ভয় পাস না, আমি দেখে আসছি। হিমাদ্রি শান্ত অথচ ধীর গলায় বলে। পুতুল মাথা নাড়িয়ে বলে, আপনি আমাকে এখানে একা রেখে যাবেন না প্লিজ। হিমাদ্রি একটু চুপ করে রইল, তারপর গভীর দৃষ্টিতে ওর দিকে তাকালো। মনে হচ্ছিল কিছু একটা ভাবছে। তারপর আস্তে করে বলল, ঠিক আছে, চল আমার সাথে, কিন্তু চুপচাপ থাকবি। পুতুল দ্বিধায় পড়ে গেল। বাইরে কি আছে জানে না,
কিন্তু হিমাদ্রির পাশে থাকলে যেন একটু হলেও সাহস পায়। সে আস্তে করে মাথা নেড়ে সম্মতি দিল। হিমাদ্রি পুতুলের হাত শক্ত করে ধরে দরজা খুলল। রাতের হিমশীতল বাতাস ভেতরে ঢুকে এলো। পুতুল শিহরিত হয়ে ওঠে। ওরা দুজন ধীরে ধীরে ওয়্যারহাউসের পেছনের দিকে এগিয়ে এলো। চারপাশ নিস্তব্ধ, শুধু দূর থেকে একটা কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছিল। হিমাদ্রি হঠাৎ থমকে দাঁড়ালো। পুতুল কিছু বলার আগেই ওর সামনে হাত তুলে ইশারায় থামতে বলল। একটা কণ্ঠ শোনা গেল, খুব আস্তে, খুব চাপা স্বরে, যেন কেউ ফিস ফিস করে কথা বলছে। পুতুলের চোখ কপালে উঠে গেল। কেউ ওদের দেখছে। হিমাদ্রি ধীরে ধীরে পকেট থেকে একটা ছোট্ট অস্ত্র বের করে, ঠান্ডা স্বরে বলে, কে আছিস এখানে? অন্ধকারের মধ্যে একটা ছায়া নড়ে চড়ে ওঠে। পুতুলের গলা শুকিয়ে গেল। সেই ছায়াটা হুট করে অন্ধকার থেকে বেরিয়ে এসে হিমাদ্রি এবং পুতুলের সামনে দাঁড়িয়ে পড়ে। তার গাঢ় কালো পোশাক আর তার মুখে এক বিশ্রী হাসি, যেন এক লুকানো শয়তানি খেলা চলছে। হাসির মাঝে ছিল অদ্ভুত এক শ্বাসরোধকারী বিষ, যেন সে কোনো ভয়ঙ্কর কিছু জানে। পুতুলের গাটা কেমন গুলিয়ে উঠল। বুকের ভেতর শূন্যতা ছড়িয়ে পড়ে। তার নিঃশ্বাস ভারী হয়ে গেল। পুতুল এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে রইল। তার চোখে কোনো ভাষা ছিল না, শুধু এক অজানা শূন্যতা। কিছু বলার শক্তি যেন হারিয়ে ফেলেছে। হিমাদ্রির পাশ থেকে একটাও শব্দ বের হলো না, যেন পুরো ঘরটা নিঃশব্দ হয়ে গেছে। কেবল তার হৃদয়ের দপদপানো আর শ্বাসের আওয়াজ শোনা যাচ্ছিল। পুতুল শুধু হিমাদ্রির হাত শক্ত করে ধরেছিল, যেন তাকে কোনোভাবে আঁকড়ে ধরে রাখে। এমন এক অবস্থা ছিল তার, চারপাশের পৃথিবী যেন আর তাকে কিছুই ছিল না। কি অদ্ভুত পরিস্থিতিতে, এই অবিশ্বাস্য ঘটনার মাঝেও একটাই চিন্তা মাথায় ছিল, কি ঘটতে চলেছে যাদের ভবিষ্যতে। হিমাদ্রি অস্ত্রটা ছায়াটার দিকে তাক করে রেখে, তার চোখে এখনো অদ্ভুত দৃঢ়তা। ছায়াটা ক্রমে স্পষ্ট হতে থাকলো। তার উপস্থিতি যেন আকাশে অন্ধকার ছড়িয়ে দিতে চাইছিল। হিমাদ্রির শরীর একটুও নড়ে না, তার মনোযোগ কেবল ছায়াটির উপর। পুতুল আতঙ্কে ঠকঠক করতে লাগলো। তার চোখ কেবল ছায়াটার দিকেই চলে যাচ্ছিল। হিমাদ্রির শীতল কণ্ঠস্বর ভেসে এলো, এক পা এগিয়ে আসলেই তোর শেষ। ছায়াটি কিছুটা স্থির হয়ে গেল। তারপর এক মুহূর্তে বিশ্রী একটা হাসিতে ফেটে পড়ে, যেন কোনো শয়তানি পরিকল্পনার অংশ হয়ে উঠেছে। হিমাদ্রি অস্ত্রটা শক্ত করে ধরে। তার চোখের গভীরে আগুনের মতো ক্ষোভ ছিল। যতটুকু পারিস চেষ্টা কর, আমি প্রস্তুত। হিমাদ্রি বলল। তার কণ্ঠে কোনো ভীতি ছিল না, কেবল এক ভয়ঙ্কর দৃঢ়তা। হিমাদ্রি এক মুহূর্তের জন্য চোখে এক তীক্ষ্ণ তাকালো। এই নতুন আগন্তুকের উপস্থিতি তাকে অবাক করেনি, তবে পুতুলের দিকে তাক করা বন্দুক দেখে তার গাটা কেঁপে উঠল। পুতুল আর এক ধাপ পিছিয়ে গিয়ে দেয়ালের সঙ্গে ঠেকে দাঁড়িয়ে পড়ে। তার মনে ভয় আর আতঙ্কের এক শূন্যতা ছড়িয়ে পড়েছিল। হিমাদ্রি রাগে থরথর করে কেঁপে বলে। লোকটা একটু পুতুলের দিকে এগিয়ে পুতুলকে ধরতে নিলে হিমাদ্রি ওর পা বরাবর ঠাস করে একটা গুলি ছুঁড়ে। নিস্তব্ধ রাতে গুলির শব্দটা কেমন ভয়ঙ্কর শোনালো। লোকটা পেছনে লুটিয়ে পড়ে। তার হাতে থাকা বন্দুকটা মাটিতে পড়ে যায়। পুতুল ভয় পেয়ে আরো পিছিয়ে গেল। তার চোখে এক ধরনের আতঙ্ক আর অসহায়ত্ব ভর করল। হিমাদ্রি তার শরীরটা নেড়ে ঠান্ডা সুরে বলে, আর যদি কিছু করতে চাস তো সব শেষ। তার চোখে আগের মতোই সে রহস্যময় গম্ভীরতা ছিল, কিন্তু এক ধরনের গাম্ভীর্য ঝলকাচ্ছিল। পুতুল অবাক হয়ে তার দিকে তাকাচ্ছিল, বুঝতে পারছিল না সে ঠিক কি করলো। লোকটা যাকে গুলি করা হয়েছিল এখনো অচেতনই ছিল, আর হিমাদ্রি আগেই তার দলের লোকদের ডাকতে শুরু করেছিল। আর পরবর্তী এক পদক্ষেপও ভুল হতে দেয়া যাবে না। বলেই সে আরেকটা নির্দেশ দিল। হিমাদ্রি পুতুলের দিকে তাকিয়ে বলে, ভয় পাস না। তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে তাদের দলের হাতে তুলে দিয়ে তাদের গোপন আস্তানায় নিয়ে যেতে বলে। আর পুতুলকে নিয়ে রুমে যেতে নিলে ঠিক সেই সময় একটা গুলি এসে পুতুলের হাতে লাগলো। তীব্র চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে ব্যথায় ছটফট করতে লাগলো। পুতুলের চিৎকার শুনে হিমাদ্রি হঠাৎ থেমে গেল। চোখের তীব্র অসুস্থতার ছাপ ফুটে উঠল। পুতুল মাটিতে পড়ে গেছে, হাত থেকে রক্ত ঝরছে। হিমাদ্রি ছুটে গিয়ে ওর পাশে নেইল করে বসে পুতুলের রক্তাক্ত হাত ধরে বলে, আমি আছি তো পুতুল, আমি কিচ্ছু হতে দেব না। তার চোখের দৃষ্টি যেন কিছু একটা অস্থির করে তুলছে। পুরো পরিস্থিতি একদম তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। লোকটি যে গুলি করেছিল দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু হিমাদ্রি খুব দ্রুতই তার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, অপূর্ব, দেখ ওখানে। কেউ যেন পালাতে না পারে। হিমাদ্রির চিৎকারে সঙ্গে সঙ্গে পুরো ঘরটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। অপূর্ব, যাকে হিমাদ্রি ডেকেছিল, দ্রুত চলতে শুরু করলো।
তার চোখে আতঙ্কের কোনো ছাপ ছিল না, বরং সে ছিল একদম ধীর ও সংকল্পবদ্ধ। হিমাদ্রির নির্দেশ পেয়ে অপূর্ব সবার দিকে এক নজর মেরে তাদের মিশন বাস্তবায়নের দিকে মনোযোগ দিল। হিমাদ্রি দ্রুত পুতুলকে কোলে তুলে নিল, যেন তার জীবন রক্ষা করাটা এখন সবচেয়ে বড় দায়িত্ব। পুতুলের শরীরটা প্রায় অচল, রক্ত ঝরছে, তবে হিমাদ্রির ধীর হাতে সে যেন এক মুহূর্তের জন্য ভেঙে পড়তে পারবে না। পুতুলের চোখে কেমন একটা অসহায়ত্ব ছিল, কিন্তু তার মন অদ্ভুতভাবে হিমাদ্রির শক্তিতে আশ্রয় নিচ্ছিল। অপূর্ব, তাড়াতাড়ি কিছু বডিগার্ড আমার গাড়ির পেছনে পাঠা। আমি পুতুলকে নিয়ে হসপিটালে যাচ্ছি। অপূর্ব দ্রুত নির্দেশ দিল। কয়েকজন বডিগার্ড হিমাদ্রির গাড়ির পেছনে পাঠালো। কোনো ভুল যাতে না হয়। তারপর হিমাদ্রি দ্রুত পুতুলকে কোলে তুলে গাড়ির দিকে এগিয়ে গেল। পুতুলের মুখে যন্ত্রণার ছাপ, চোখে সজোরে জল জমে, তার হাতের রক্ত ছুটতে শুরু করেছে, আর হিমাদ্রির মনে হচ্ছে পৃথিবী এক মুহূর্তে থেমে গেছে। গাড়িতে ওঠার পর হিমাদ্রি পুতুলের হাতটা শক্ত করে ধরে বলে, চিন্তা করিস না পুতুল, আমি আছি তোর পাশে, তোর কিচ্ছু হবে না। পুতুল কষ্টে ঠোঁট কামড়াচ্ছিল। নিজের ক্ষতটা অনুভব করতে না পেরে সে কিছুই বলল না, তবে তার চোখে যে গভীর আতঙ্ক ছিল সেটা কিছুতেই মুছে ফেলতে পারছিল না। গাড়ি দ্রুত চলতে থাকে। বডিগার্ডরা পেছনেই ছুটছিল, যেন কোনো বড় বিপদ এড়িয়ে চলতে চায়। হিমাদ্রির মনে হচ্ছিল এই মুহূর্তগুলো যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাচ্ছে। একটু স্থিরতা, শান্তি ছিল না। গাড়ির জানলা ভেদ করে গুলি এসে লাগলো হিমাদ্রির পাশের সিটে। গুলির শব্দে পুরো গাড়ি কেঁপে ওঠে। পুতুল ভয়ঙ্করভাবে চিৎকার করে ওঠে। হিমাদ্রি, হিমাদ্রি তৎক্ষণাৎ গাড়ির স্টিয়ারিংটা শক্ত করে ধরে, তার চোখে তীব্র রাগ আর আতঙ্কের মিশ্রণ। গুলি যেন কোনো এক অদৃশ্য শত্রুর হাতে শিকার হয়েছিল, এবং তা তাদের আরও এক ধাপ কাছে এনে দিয়েছে। হিমাদ্রি এক পলক পুতুলের দিকে তাকিয়ে বলে, ভয় পাস না জান, আমি আছি, খুব দ্রুত তোকে হসপিটালে নিয়ে যাব। পেছনে বডিগার্ডরা আসছে, ওরা সামলে নেবে। পুতুলের চোখ তখন নিভু নিভু, যে কোনো মুহূর্তেই জ্ঞান হারাবে। পুতুলের চোখের পলক যেন ভারী হয়ে আসছিল, তার শরীরটা কেমন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছিল। হিমাদ্রির কথা শুনে সে একটুখানি মাথা নেড়ে ইশারা করলো, কিন্তু আর কোনো শব্দ তার মুখ থেকে বের হলো না। হিমাদ্রির বুকের মধ্যে একটা চাপ অনুভব হচ্ছিল, গাঢ় অন্ধকার এক মুহূর্তের জন্য ঘিরে ধরছিল তাকে। পুতুল, ডোন্ট ক্লোজ ইউর আইস, লিসেন টু মি। হিমাদ্রি আবারও বলল, তার কণ্ঠের মধ্যে যেন সমস্ত পৃথিবী ছিল, সমস্ত পৃথিবী তাকে শুনতে চাচ্ছিল। সে চেষ্টা করছিল পুতুলের হালকা হাতটা শক্তভাবে ধরে রাখতে, যেন সে হারিয়ে না যায়, যেন সে কোনোভাবে অজান্তে চলে না যায়। গাড়ির গতির সঙ্গে সঙ্গতি রেখে তার হাত ধীরে ধীরে পুতুলের হাতের উপর আরো শক্ত হয়ে ওঠে, যেন কোনোভাবে তার মধ্যে কিছু শক্তি প্রবাহিত হয়। গাড়ি দ্রুত চলে যাচ্ছিল। বডিগার্ডরাও পেছনে লেগেছিল। একের পর এক গুলি ছুটছিল। শত্রুদের প্রত্যাবর্তন আর আশঙ্কা হিমাদ্রির মাথায় ঘুরছিল, কিন্তু তার মন আজ শক্ত ছিল। আজ তাকে পুতুলকে বাঁচাতেই হবে। পেছনে বডিগার্ডরা নিজেদের জীবন ঝুঁকিতে রেখে গাড়ির আশেপাশে লাগাতার গুলি চালাচ্ছিল, যেন হিমাদ্রি এবং পুতুলকে সুরক্ষিত রাখা যায়। গুলির শব্দ আর গাড়ির দ্রুত গতির সাথে মিলিত হয়ে একটা অবর্ণনীয় পরিবেশ সৃষ্টি হয়েছিল। হিমাদ্রি এক পলক পেছনে তাকালো, তার চোখের কোণে রাগ আর আতঙ্ক মিশ্রিত হয়েছিল। গাড়ি দ্রুত এগিয়ে চলছিল। বডিগার্ডরা প্রতিনিয়ত আক্রমণকারীদের মোকাবেলা করছিল, আর হিমাদ্রি জানত এই মুহূর্তটি তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। অবশেষে সব বাধা অতিক্রম করে হিমাদ্রি হাসপাতালে পৌঁছালো। হৃদয় জুড়ে উদ্বেগ, শ্বাস ভারী হয়ে আসছে। পুতুলের কথা ভেবে যেন কেমন একটা শূন্যতা অনুভব করছে। হাসপাতালের করিডোরে সাদা দেয়াল, ব্যস্ত চিকিৎসক আর রোগীর স্বজনদের ছোটাছুটি, সব মিলিয়ে একটা অস্থির পরিবেশ। ওটির সামনে দাঁড়িয়ে হিমাদ্রির পা কেঁপে ওঠে। গায়ে সবুজ পর্দায় ঢাকা দরজাটা যেন এক অদৃশ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে। পুতুল, এই মুহূর্তে সে কেমন আছে, কেমন কাটছে ওর প্রতিটি মুহূর্ত। নিঃশ্বাস নিতে পারছে তো? ব্যথায় কাতরাচ্ছে না তো? হিমাদ্রির বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সারা শরীরে এক অদ্ভুত শীতল স্রোত বয়ে গেল। একজন নার্স তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এলো। হিমাদ্রি ছুটে গিয়ে ওর পথ আটকায়। পেশেন্টের অবস্থা কেমন? আমি ওর কথাটা বলতে গিয়েও যেন জিভে আটকে গেল। পরিচয় কি ওর? নার্স এক ঝলক চোখ তুলে তাকায়, হাতে থাকা ফাইলটা দেখলো একবার, তারপর নির্লিপ্ত সুরে বলে। হিমাদ্রি যেন নিজ কানকে বিশ্বাস করতে পারল না। হিমাদ্রি অনুভব করলো ওর ভেতরটা কেমন যেন শূন্য হয়ে আছে।
ওর সব অহংকার, সব অভিমান, সব রাগ, সব মিলিয়ে যেন একটা অস্থিরতা ওকে গ্রাস করছে। চোখ বন্ধ করে মাথাটা দেয়ালে ঠেকিয়ে দিল। ভেতরে ডাক্তারদের ব্যস্ত পদক্ষেপ, যন্ত্রের বিপ বিপ শব্দ, নার্সদের তৎপরতা, সবকিছুই যেন দুর্বেদ্য কোলাহল হয়ে বাজছে ওর কানে। মনের গভীর থেকে শুধু একটাই প্রার্থনা উঠে আসছে, ইয়া রব, তুমি ভরসা, আমার পুতুলকে আমার কাছে ফিরিয়ে দাও। ও যেন ঠিক থাকে, ও যেন আবার আমার সামনে এসে দাঁড়ায়, আগের মতো হাসে। ওর এক ফোঁটা ক্ষতিও আমি সহ্য করতে পারবো না। হিমাদ্রি জানে হয়তো ও কখনো বোঝাতে পারেনি, কখনো প্রকাশও করেনি, কিন্তু ওর মনের সবটুকু জুড়েই যে পুতুল। হঠাৎ এক অজানা ভয় ওকে পেয়ে বসে। যদি কিছু হয়ে যায়, যদি, না না, এই ভাবনাটা এ পর্যন্ত সহ্য করতে পারছে না ও। ওটির লাল আলোটা এখনো জ্বলছে, সময় যেন থমকে গেছে। আর হিমাদ্রি শুধু দুহাত মুঠো করে বসে আছে, অপেক্ষার অনন্ত যন্ত্রণায় ছটফট করছে। হিমাদ্রির অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। সময়ের চলমান কাঁটা আজ থমকে গেছে ওর জন্য। হাসপাতালের করিডরে অসহায়ের মতো বসে আছে, অথচ কিছুই করতে পারছে না সে, শুধু একের পর এক দোয়া করেই যাচ্ছে। চোখের সামনে পুতুলের হাসি মুখ ভেসে উঠছে বারবার। একসময় অপারেশন থিয়েটারের দরজা খুলে হিমাদ্রির শ্বাস যেন এই মুহূর্তের জন্য বন্ধ হয়ে এলো। ডাক্তারদের গম্ভীর মুখ, নার্সদের ব্যস্ততা দেখে বুকের ভেতরটা ধক করে ওঠে। ডাক্তার ধীরে ধীরে হিমাদ্রির দিকে এগিয়ে এলেন, চোখে মুখে ক্লান্তির ছাপ, কিন্তু ঠোঁটের কোণে এক টুকরো স্বস্তির আভাস। অপারেশন সফল হয়েছে, রোগী এখন আশঙ্কামুক্ত। তবে এখনও পর্যবেক্ষণে রাখছি, খুব দ্রুত জ্ঞান ফিরবে। আপনি চাইলে একটু পর দেখতে পারেন। হিমাদ্রি যেন বিশ্বাসই করতে পারছে না, সত্যি পুতুল বেঁচে আছে, ও ঠিক আছে। চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নেয়। আল্লাহর দরবারে হাজার শুকরিয়া আদায় করলো মনে মনে। কিছুক্ষণ পর নার্স এসে বলে। হিমাদ্রি ধীর পায়ে ঘরে ঢুকে। বিছানায় শুয়ে আছে পুতুল, চোখে ক্লান্তির ছাপ, মুখে নিস্তেজ ভাব, তবুও সেই প্রিয় মুখ। হিমাদ্রি ধীরে ধীরে এগিয়ে গেল, কাপা হাতে পুতুলের হাত ধরে। হিমাদ্রি চোখ ভিজে ওঠে, সমস্ত জেদ, রাগ, ভুল বোঝাবুঝি, অভিমান যেন মুহূর্তেই গলে গেল। ওর কণ্ঠ আটকে আসছে। হিমাদ্রিও একটু ঝুঁকে পুতুলের কপালে গভীর চুমু দেয়। পুতুল অচেতন থাকলেও মুখে এক ধরনের প্রশান্তি ফুটে উঠেছে, যেন অবচেতন মনেও সে অনুভব করতে পারছে হিমাদ্রির ছোঁয়া, তার ভালোবাসা। হিমাদ্রি বিছানার পাশেই বসে রইল, এক মুহূর্তের জন্য হাত ছাড়ল না। মনে মনে প্রতিজ্ঞা করল, আর কোনো ভুল বোঝাবুঝি নয়, আর কোনো দূরত্ব নয়। পুতুল ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে, চোখের পাতা সামান্য কেঁপে উঠছে। হয়তো ঘুমের ঘোরে অনুভব করছে ভালোবাসার সেই স্পর্শ। হিমাদ্রি ফিস ফিস করে বলে, তুমি আমার পুতুল বউ, আমার ভালোবাসা, আমার জীবন। এবার থেকে আর কোনো বাধা আমাদের আলাদা করতে পারবে না। নরম আলোয় পুতুলের মুখটাও যেন স্বচ্ছ লাগছে। হিমাদ্রি ওর হাত আরো শক্ত করে ধরে, মনে মনে প্রতিজ্ঞা করে। এই হাত আর কখনো ছাড়বে না। হঠাৎ একটা কল আসে, ফোনটা বের করে দেখে বডিগার্ডদের মধ্যে একজন কল করেছে। হিমাদ্রি রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, আসছি। বলেই আবার পুতুলের কপালে গভীর চুমু দিয়ে চলে গেল বাহিরে। অপূর্বের সামনে দাঁড়িয়ে বলল, অপূর্ব, সব ঠিক আছে তো? জি স্যার, সব ঠিকই আছে, তবে সমস্যাটা অন্য জায়গায়। কি সমস্যা? অপূর্ব চারপাশে একবার দেখে নিল, যেন নিশ্চিন্ত হলো কেউ শুনছে কিনা। তারপর গম্ভীর গলায় বলে, স্যার, মনে হচ্ছে কেউ আপনাকে ফলো করছে। হিমাদ্রি ভ্রু কুঁচকে গেল। মানে, কে ফলো করছে? অপূর্ব একটু কাছে এসে নিচু স্বরে বলে, আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি একটা কালো এসইউভি গাড়ি বড় বড় হাসপাতালের আশেপাশে চক্কর দিচ্ছে। গাড়ির গ্লাস, ব্ল্যাঙ্কেট, ভিতরে কে আছে বুঝতে পারছি না। আমাদের লোকেরা খেয়াল করেছিল, কিন্তু যখন আমরা কাছে যাই তখনই গাড়িটা দ্রুত সরে যায়। হিমাদ্রির মনে একটা অস্বস্তি তৈরি হলো। পুতুল এখানে হাসপাতালে শুয়ে আছে, আর কেউ যদি ওদের উপর নজর রাখে, তাহলে ব্যাপারটা মোটেও ভালো কিছু হতে পারে না। তোমাদের লোকেরা গাড়ির নম্বর নোট করেছে? অপূর্ব মাথা নাড়ায়। জি স্যার, তবে গাড়ির নম্বরের শেষ 3 ডিজিটই শুধু স্পষ্ট দেখা গিয়েছে, 791। বাকিটা আমরা বের করার চেষ্টা করছি। হিমাদ্রি গভীর শ্বাস নেয়। গাড়িটা আবার এলে বা কোথাও পার্ক করলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। আমি দেখতে চাই কে এত উৎসাহী হয়ে আমার পেছনে লেগেছে।
অপূর্ব সম্মতি জানিয়ে ফোনে কিছু নির্দেশ দিল। হিমাদ্রি অপূর্বকে বলে, অপূর্ব, সিকিউরিটি বাড়িয়ে দাও। পুতুলের কেবিনের সামনে আর কিছু বডিগার্ড দাও, কুইক। সব কিছু নিশ্চিত করতে হবে। এই মুহূর্তে কিছু ঘটলে আমি আর সহ্য করতে পারবো না। অপূর্ব মাথা নেড়ে সম্মতি জানায় এবং দ্রুত চলে যায় কাজে। হিমাদ্রি এক মুহূর্তের জন্য পুতুলের কেবিনের দিকে তাকিয়ে থাকে। তার মনোযোগ পুরোপুরি এক জায়গায় জড়ো হয়ে যায়। হিমাদ্রি হাসপাতালের দিকে পা বাড়াতে গিয়ে হঠাৎ বুকের বাঁ পাশে একটা তীব্র ব্যথা অনুভব করে। মনে হচ্ছিল যেন কিছু একটা গোজ হয়ে উঠছে। ব্যথাটা হালকা ছিল না, কিন্তু সে তো উপেক্ষা করে, আরো দ্রুত হসপিটালে ঢুকে পড়ে। তার চোখের সামনে শুধু পুতুলের চেহারা ভেসে উঠছিল। হিমাদ্রি পুতুলের কেবিনের দিকে ছুটে গেল। মনে হচ্ছিল যেন সে কোনোভাবে পুতুলের কাছে পৌঁছাতে পারলেই সবকিছু ঠিক হয়ে যাবে। বুকের বাঁ পাশে ব্যথাটাও আরো তীব্র হচ্ছিল, কিন্তু সেই দম ছাড়ল। পুতুলের মুখের কথা, হাসি, চোখের দৃষ্টি সবকিছু মনে পড়ে যাচ্ছিল। সে জানত পুতুলের কাছে ফিরে যেতে পারলে সে সারা পৃথিবী জয় করতে পারবে। হিমাদ্রি কেবিনের সামনে এসে দাঁড়ায়, কিন্তু তখনই তার পা যেন আটকে গেল। সামনে থাকা বডিগার্ডের নিথর দেহটা দেখে তার বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা ছড়িয়ে পড়ে। জীবনে এতটা ভয়, এতটা অসহায়ত্ব অনুভব করেনি সে কখনো। মনে হচ্ছিল সারা দুনিয়া একেবারে থেমে গেছে। দ্য রয়্যাল গ্রুপের সম্রাট এইচসি কাউকে হারানোর তীব্র ব্যথায় কাতর হচ্ছে। এক মুহূর্তে তার শরীর যেন ভারী হয়ে উঠল। মনে হচ্ছিল তার পরিচিত সমস্ত শক্তি, সাহস হারিয়ে ফেলছে। এই অবস্থায় পুতুলের পাশে দাঁড়ানো তো দূরের কথা, কেবল তাকে ফিরে পেতে যে সে নিজের অজান্তেই কাঁপছিল। হিমাদ্রি কেবিনের দরজা খুলে ভেতরে পা রাখতেই সেদিকে তার চোখে পড়ে। সমস্ত শরীর যেন জমে গেল। এক মুহূর্তেই সবকিছু থেমে গেল। পুতুল নেই, পুতুলের বিছানা ফাঁকা, সিটগুলো কেমন অস্থিরভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। মনে হলো যেন পৃথিবীটা এক নিমিষে এলোমেলো হয়ে গেছে তার। চোখের সামনে কিছু স্পষ্ট হচ্ছিল না। এক অদ্ভুত শূন্যতা তাকে আচ্ছন্ন করে ফেলল। কেমন যেন ভাঙা ভাঙা লাগছিল। সে পা বাড়ালো, কিন্তু প্রতিটি পদক্ষেপ যেন এক ধরনের যন্ত্রণা ছিল। শূন্যতার এক তীব্র যন্ত্রণা। কোথাও যেন সঠিক উত্তর নেই, সবকিছু অদৃশ্য হয়ে গেছে। পুতুলকে কোথায় গেল? পুতুল কোথায় গেল? অপূর্ব তার পেছনেই দাঁড়িয়েছিল। তার মুখাভয়ে কোনো শব্দ ছিল না, শুধু চোখে চোখে রেখে সে হিমাদ্রিকে দেখছিল। হিমাদ্রি কিছু বলতে চাচ্ছিল, কিন্তু শব্দ বের হলো না। তার মনে হচ্ছিল যেন পৃথিবীটা দেবে যাচ্ছিল। অপূর্ব এদিকে সেদিকে তাকাতেই দেখতে পেল দেয়ালে একটা নোট ঝুলছে। অপূর্ব দ্রুত গিয়ে সেই নোটটা হাতে নিয়ে বলে, স্যার দেখুন এইটা। হিমাদ্রি নোটটা হাতে নিয়ে পড়তে শুরু করে। চোখে অসীম উদ্বেগ, মনে অস্থিরতা। লেখা ছিল, পুতুলকে বাঁচাতে চাইলে এই ডেরায় চলে আসো, অন্যথায় তোমার প্রিয়তমাকে তুমি আর ফিরে পাবে না। সময় কম, দ্রুত আসো। পড়া শেষ করতে না করতেই হিমাদ্রি রক্তচক্ষু নিয়ে নোটটা ছিঁড়ে ফেলে। তার চোখে আগুনের দৃষ্টি, শরীরে ঝলসে ওঠা এক তীব্র রাগ। হিমাদ্রি চোখ বন্ধ করে শ্বাস টেনে নিয়ে অপূর্বকে নির্দেশ দিল, পুরানপট্টি, পুরনো গোডাউন, সেখানেই পুতুল। আমরা সেখানেই যাব, কিন্তু সাবধানে। সিকিউরিটি বাড়াতে হবে। প্রতিটা কোণ কোণ সাফ করে যেতে হবে। অপূর্ব দ্রুত সিকিউরিটি টিমের সঙ্গে যোগাযোগ করে প্রস্তুতি নিতে শুরু করে। হিমাদ্রি এক পা এগিয়ে বলে, পুতুলকে ফিরে পেতে হবে, আর কোনো সময় নষ্ট নয়। ডেরায় পৌঁছানোর জন্য প্রস্তুত হলো তারা। স্নায়ুর চাপের মধ্যে কেবল একটাই চাওয়া, পুতুলকে ফিরে পাওয়া। তারা রওনা দিল। অর্ধেক রাস্তা পেরিয়ে তাদের সাথে আরো 20 থেকে 30 জন যোগ হলো। সবার মুখে একটাই উদ্দেশ্য, পুতুলকে উদ্ধার করা। হিমাদ্রি একটু বাঁকা হাসে। তার চোখে এক অদ্ভুত ধীরতা ছিল। মনে মনে বলল, এইবার বুঝো কার করে যাতে হাত দিয়েছে। তার মনে ছিল পুতুলের প্রতি তার ভালোবাসা, আর সেই ভালোবাসার জন্য সে কোনো কিছুই ছাড়বে না। প্রতিটি পদক্ষেপ যেন সে এক নতুন প্রতিশ্রুতি নিচ্ছিল। শত্রু যতই শক্তিশালী হোক, সে পুতুলকে ফিরে পাবে, এটাই তার একমাত্র লক্ষ্য। তাদের সঙ্গী আরো শক্তিশালী হচ্ছিল। পথে পথে সিকিউরিটি টিম প্রস্তুত হচ্ছিল। হিমাদ্রি এবার শুধু একটাই চিন্তা করে চলেছে, পুতুলকে উদ্ধার করলেই তার জীবনে আসল শান্তি ফিরবে। অবশেষে তারা সেই ডেরাতে পৌঁছায়। বিশাল একটা পুরনো গোডাউন, চারপাশে পরিত্যক্ত পরিবেশ, যেন এক রহস্যের আধারে ঢাকা। হিমাদ্রি সবার দিকে একটা দৃষ্টিতে তাকিয়ে থামিয়ে দিয়ে বলে, এই ডেরা পুরোটা ঘিরে ফেলো তোমরা, আমি ভেতরে যাচ্ছি। তার চোখের দৃঢ়তা ছিল। মনে হচ্ছিল যেন কোনো কিছু তাকে থামাতে পারবে না। বাকি সদস্যরা একে একে জায়গাটায় ঘিরে ফেলে।
নিরাপত্তার সব ব্যবস্থা নিশ্চিত করে। হিমাদ্রি এক মুহূর্তের জন্য পেছন ফিরে তাকালো, তারপর গভীর শ্বাস নিয়ে সোজা ডেরার ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করতেই হিমাদ্রির অন্তরাত্মা কেঁপে ওঠে। পুতুলকে ঝুলিয়ে বেঁধে রেখেছে। তার সাদা ব্যান্ডেজখানা রক্তে রঞ্জিত হয়ে গেছে। মুহূর্তেই তার চোয়াল শক্ত হয়ে গেল। রাগে তার রক্ত টকবক করতে শুরু করে। আর একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে হিমাদ্রি মাস্ক পরা লোকটাকে দেখে, যে এখনো হাসতে হাসতে তাকে লক্ষ্য করছে। লোকটার হাসি ছিল একদম বিদঘুটে, যেন ভয়ঙ্কর কিছু ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। পুরানপট্টি শহরের মধ্যে পুরনো গোডাউন, সেখানে অপেক্ষা করছি। লোকটি বলল, তার চোখে বিদ্যুৎ ঝলা এক ধরনের তাজ ছিল। হিমাদ্রি রক্তচক্ষু নিয়ে সেই লোকটার দিকেই তাকালো। তার চোখে ছিল ক্ষিপ্রতা, ভয় কিংবা কোনো অনুভূতি ছিল না, যেন মৃত্যুকে নিজের হাতে নিয়ন্ত্রণ করছে। তার শরীর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ছিল, যেন এক মুহূর্তে ওই লোকটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতে চাচ্ছিল। সে এবার কাউকে আর ছেড়ে দিতে রাজি নয়। পুতুলের জন্য সমস্ত কিছু করতে প্রস্তুত। কত বড় সাহস তোর! তোর জানের ভয় ডর নেই? এই হিমাদ্রির জানের দিকে হাত বাড়িয়েছিস? তোর হাত কেটে টুকরো টুকরো করে দেব। তার কণ্ঠ ছিল এমন এক রাগে পূর্ণ, যেন তার পুরো অস্তিত্ব ওই মুহূর্তে ধ্বংসাত্মক শক্তিতে পরিণত হয়ে গেছে। সে লোকটির দিকে ধীরে ধীরে এগোতে শুরু করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে আরো 4 জন লোক বের হয়ে আসে, যারা চেপে দাঁড়িয়ে হিমাদ্রির পথ রোধ করে। হিমাদ্রির কপালে রগ ফুলে লাল হয়ে গেছে, শরীরের প্রতিটি অংশে তীব্র রাগের সঞ্চার হচ্ছে। তার পায়ের নিচে পৃথিবী যেন ঘুরে যাচ্ছিল, কিন্তু সে থামল না। পুতুলের জন্য এই মুহূর্তে তার কাছে অন্য কিছুই গুরুত্বপূর্ণ নয়। একমাত্র সে ওই বেঈমানদেরকে শিক্ষা দিতে পারবে। সে প্রথম এক পা এগিয়ে গেছিল এবং তারপর পুরো শক্তি দিয়ে এক হাঁটু দিয়ে ঝাঁপিয়ে পড়ল। তার হাতে থাকা মুষ্টি তীক্ষ্ণ লোহার মতো শানিত হয়েছিল, আর তার চোখের দৃষ্টি ছিল একটি প্রতিশোধ। সামনে দাঁড়িয়ে থাকা লোকেরা একে একে এগিয়ে আসতে চেষ্টা করলো, কিন্তু হিমাদ্রির গতি ছিল তীব্র, যেন সে আকাশের মতো দ্রুত। প্রথম জনের দিকে 1 সেকেন্ডও না ভেবে সে চরম সৃষ্টির মতো একটা ঘুষি লাগালো। সেই লোকটির পিছিয়ে গিয়ে ডালপালা ছড়িয়ে পড়ে। আরেকজনকে কোনোই দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল মাটিতে। কনিষ্ঠ 2 লোক এসে গলা চেপে ধরতে চাইল, কিন্তু হিমাদ্রি পায়ের এক তীক্ষ্ণ লাথিতে একজন মাথায় আছড়ে পড়ল, আরেকজন মাটিতে পেছনে পড়ে গেল। 3টে গুঁতো আর একটা ঘুষি ছিল পরবর্তী আক্রমণ, যে কারণে তার দিকে এগোনো সব লোক এবার একেবারেই পালাতে লাগলো। ধুলি আর ধোঁয়া, রক্তে মাখামাখি হয়ে গেল সেই জায়গা। হিমাদ্রি রিভলভারটা বের করলো এবং তার চোখে যেভাবে আগুন জ্বলছিল, তাতে কোনো রকম দয়া বা পিছু টান ছিল না। একে একে পালাতে থাকা লোকগুলোর পায়ে গুলি করতে শুরু করে। প্রথমটা যে লোকটা পালাতে চেষ্টা করেছিল, তার পায়ে গুলি লাগতেই সে মাটিতে পড়ে গেল। পরের জনের দিকে লক্ষ্য রেখে গুলি করলো, আবার তার পা ছিন্ন ভিন্ন হয়ে পড়ে গেল। একের পর এক প্রত্যেককে গুলি করলো। সেগুলোর ভয়াবহ শব্দ একে একে সবার কানে পৌঁছাতে লাগলো, যেন যুদ্ধক্ষেত্রের মতো সবকিছু হয়ে উঠছিল। বাকি 2 জন, যারা সবচেয়ে দ্রুত পালাচ্ছিল, তাও দ্রুত ঠেকিয়ে দিয়ে তাদের পায়ে গুলি করে ফেলে দিল হিমাদ্রি। কোনো পিছুটান ছিল না তার, শুধু একটাই লক্ষ্য, পুতুলকে উদ্ধার করতে হবে। আর যারা তাকে আঘাত করতে চেয়েছিল, তাদের শাস্তি দিতে হবে। ঘরের ভেতর একটা গভীর নীরবতা নেমে এলো। একমাত্র হিমাদ্রির দম নিয়ন্ত্রিত শ্বাস ও গুলি শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছিল না। হিমাদ্রি পুতুলকে একে একে মুক্ত করে, তার শরীরের গাঢ় কফিনের মতো অন্ধকার বাঁধনগুলো সরিয়ে ফেলে। আর এক মুহূর্তের জন্য থামলো না। পুতুলকে কোলে তুলে নেয়ার পর একেবারে চলতে শুরু করলো, নির্ভীক ধীর প্রতিজ্ঞ। ঘরটা থমকে দাঁড়িয়ে গেল, কিন্তু হিমাদ্রির মধ্যে কোনো ভয় বা সংশয় ছিল না। তার পা ছুটে চলেছিল, যেন এই পৃথিবীটাতে আর কোনো কিছুই তাকে থামাতে পারবে না। এই সময় হঠাৎ সেই মাস্ক পরা লোকটা, যে এতক্ষণ এক দৃষ্টিতে তাকে দেখছিল, হিমাদ্রির পথের মাঝখানে এসে দাঁড়ালো। তবে এক মুহূর্তে বোধগম্য হয়ে উঠল, সেই লোকটি আর দাঁড়াতে পারছে না। হিমাদ্রির দিকে 1 পা দিয়ে এগোতে চেষ্টা করেছিল, কিন্তু তার পা ফসকে গুলির আঘাত পেয়েছিল। লোকটা মাটিতে পড়ে গিয়ে কাতরাতে লাগলো। হিমাদ্রির চোখে রাগের আগুনের মতো আগ্রহ ফুটে উঠল। সে ধীরভাবে পায়ের পাতা দিয়ে লোকটার শরীরের উপর চাপ দিতে থাকলো, যেন প্রতিটি মুহূর্তে তৃপ্তি পাচ্ছিল। মানুষটা কাতরাচ্ছিল, কিন্তু হিমাদ্রির মধ্যে কোনো দয়া ছিল না।
এটা তো কেবল শুরু, আরো কঠিন শাস্তি দিবে সে। বাহিরে এসে হিমাদ্রি অপূর্বকে বলে। অপূর্ব মাথা নেড়ে সম্মতি জানালো। ঠিক আছে স্যার। হিমাদ্রির চোখে ছিল এক ধরনের তেজ এবং মনোসংযোগ, যেন সে পুতুলকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দিতে চাইছে। দ্রুত পুতুলকে কোলে নিয়ে সে গাড়ির দিকে এগিয়ে চলে, আর অপূর্বা এবং দলের অন্য সদস্যরা তাদের ডেরায় নিয়ে যেতে লাগলো। হিমাদ্রি দ্রুত হাসপাতালের দিকে চলে গেল। পুতুলকে নিজেই কোলে করে শক্ত করে ধরে রেখেছে। গাঢ় অন্ধকার হয়ে আসছিল, কিন্তু তার চোখে একটাও দুঃখ বা ভয় ছিল না। তার একমাত্র লক্ষ্য ছিল পুতুলকে সুস্থ করা। যত দ্রুত সম্ভব তাকে নিরাপদে রাখতে হবে। হাসপাতালে ঢুকতেই চিকিৎসকরা দ্রুত পুতুলকে নিয়ে গেল। হিমাদ্রি ঘরের কোণে দাঁড়িয়ে থেকে কিছুতেই চোখ সারাতে পারে না পুতুলের অবস্থা দেখে। তার মনে হচ্ছিল প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট যেন এক একটা চ্যালেঞ্জ ছিল। পুতুলের রক্তাক্ত মুখ, ব্যান্ডেজে মোড়া শরীর, সবকিছু যেন হিমাদ্রির কাছে একেবারে অস্বাভাবিক লাগছিল। তারপরেও সে ধীর ছিল, আত্মবিশ্বাসী ছিল। হাসপাতালে হুট করে একদল চিকিৎসক হাজির হয়ে গেল। সবার সঙ্গে হিমাদ্রি খুব কমই কথা বলেছিল। সে শুধু অপেক্ষা করছিল পুতুলের জন্য। রাতের নীরবতা ভেঙে আসে ভোর। চারদিকে আজানের সুর শোনা যাচ্ছিল, যেন সকল দুঃখের মাঝেও একটা শান্তির বার্তা আসছে। হিমাদ্রি তখন এক মুহূর্তের জন্য পুতুলের কেবিনের সামনে বসেছিল। গত একদিনের সমস্ত ঘটনা তার মনের ভেতর ঝড়ের মতো বইছিল। ক্লান্তি, চাপ, উদ্বেগ সবকিছু একসাথে মিলে গিয়ে তাকে একদম বিধ্বস্ত করে দিয়েছিল। চোখ বন্ধ করে সে একটু বিশ্রাম নিতে চাইল, তবে মনে হচ্ছিল পুতুলের কথা। হিমাদ্রি দ্রুত হাসপাতালের দিকে চলে গেল। পুতুলকে নিজের কোলেই শক্ত করে ধরে রেখেছিল। গাঢ় অন্ধকার হয়ে আসছিল। একটু পর ডাক্তার এলো। ডাক্তারটা হিমাদ্রিকে এক দৃষ্টিতে দেখে বলে, রুগীটির শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত চলে গিয়েছিল। আমরা যথেষ্ট রক্ত সরবরাহ করেছি, আশা করছি ঘণ্টাখানেকের ভিতরে জ্ঞান ফিরবে। তবে তাকে সাবধানে রাখা প্রয়োজন। কোনো অযথা উত্তেজনা বা চাপ দিবেন না, শান্ত পরিবেশে রাখবেন। হিমাদ্রি মাথা ঝুঁকিয়ে ডাক্তারকে ধন্যবাদ দিল এবং পুতুলের পাশে গিয়ে বসলো। পুতুলের শ্বাস প্রশ্বাস দেখতে লাগলো। যে শ্বাসগুলো এত কষ্টকর ছিল, এখন সেগুলো একটু একটু করে স্বাভাবিক হয়ে আসছিল। হিমাদ্রির মনেও এক ধরনের শান্তি ঢুকলো। পুতুলের হাতটা ধরে চেয়ারে গায়ে এলিয়ে দিল হিমাদ্রি। এক ধরনের নিঃশব্দ শান্তি তার ভেতরে ছড়িয়ে পড়ে। হিমাদ্রি পুতুলের হাতটা আরো শক্ত করে ধরে, যেন সেই হাতের প্রতিটি স্পর্শে তার সমস্ত কষ্টের ঝড় থেমে যাচ্ছে। তার মুখে এক অদ্ভুত ধীরতা, আর চোখে এক ধরনের মায়া ছিল। আমি আছি পুতুল, তোর পাশে। হিমাদ্রি নরম কিন্তু ধীর কণ্ঠে বলল, যেন সে প্রতিশ্রুতি দিল যে কোনো কষ্টই তারা একসাথে মোকাবেলা করবে। এই পৃথিবী বা এর বাইরে কিছুই তাদের বিচ্ছিন্ন করতে পারবে না। চলতে থাকুক সংগ্রাম, তবে পুতুলের পাশে সে থাকবে, এটাই তার শপথ। পুতুলের জ্ঞান ফিরল। ধীরে ধীরে চোখের পাতা কেঁপে উঠল, যেন ঘোরের ভেতর থেকে বাস্তবে ফিরছে। শ্বাসের গতি স্বাভাবিক হতে লাগলো, কিন্তু শরীরটা এখনো ভারী লাগছে। চারপাশটা কিছুটা ঝাপসা মনে হলেও একটা পরিচিত উষ্ণতা যেন তাকে আশ্রয় দিচ্ছে। হিমাদ্রি একদম নিস্তব্ধ হয়ে বসেছিল পুতুলের পাশে। তার পুরো অস্তিত্ব জুড়ে ছিল কেবলই আতঙ্ক, উদ্বেগ আর দুশ্চিন্তার ছায়া। মনে হচ্ছিল যেন এই সময়টা থমকে গেছে, এক অনিশ্চিত অন্ধকারের মধ্যে সে আটকে গেছে। কিন্তু পুতুলের চোখ দুটো খুলতেই সে অন্ধকার যেন এক ঝলক রোদে উধাও হয়ে গেল। এক মুহূর্তের জন্য হিমাদ্রি কিছুই বলতে পারল না, শুধু নিঃশব্দে তাকিয়ে রইল পুতুলের চোখের দিকে, যেখানে ধীরে ধীরে জীবন ফিরে আসছে। বুকের ভেতরে জমে থাকা দমটা স্বস্তির সঙ্গে ছাড়ল সে। মনে হলো এতক্ষণ যেন শ্বাস নিচ্ছিল না। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক তৃপ্তির হাসি, একটা স্বস্তি, ভালোবাসার আর ফিরে পাওয়া হাসি। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। পুতুলের কপালে ঝুঁকে অজস্র চুমুক দিতে লাগলো, যেন ওইভাবেই সে প্রকাশ করতে চায় তার মনের গভীরে আবেগ। প্রতিটি চুমুতে মিশে থাকলো তার ব্যাকুলতা, তার কৃতজ্ঞতা, তার সমস্ত ভালোবাসা। পুতুল চোখ বুজে রয়, তার অবসন্ন শরীর হলেও হিমাদ্রির এই আদরে যেন এক অদ্ভুত শান্তি অনুভব করলো, যেন সব কষ্ট, সব ভয় নিমিষেই মিলিয়ে গেল। এই মুহূর্তে শুধু ভালোবাসাই সত্যি, শুধু এই উষ্ণতা, এই অনুভূতিগুলোই প্রকৃত বাস্তব। পুতুল ধীরে ধীরে চোখ খুলে। তার ক্লান্ত দৃষ্টি হিমাদ্রির মুখের উপর স্থির হলো। চোখে একরাশ প্রশ্ন, একরাশ অনুভূতি, ভয়, আশ্বাস, বাঁচার তৃষ্ণা। হিমাদ্রি গভীর মমতায় তার গাল ছুঁয়ে বলে, তুমি ঠিক আছো তো?
পুতুল কয়েক মুহূর্ত চুপ থেকে আস্তে করে মাথা নেড়ে সম্মতি জানালো। তার ঠোঁট নড়ল, যেন কিছু বলতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হিমাদ্রি তার হাত শক্ত করে ধরল, যেন আর এক মুহূর্তের জন্য তাকে হারাতে চায় না। পুতুলের ঠোঁটের কোণে ম্লান হাসি ফুটে ওঠে, চোখের কোণে চিকচিক করে ওঠে জল ভেজা আলো। তুই ভয় পাস না পুতুল, আমি আছি, আমি সব সামলে নেব। পুতুলের চোখেও কৃতজ্ঞতার ছায়া ফুটে উঠল। সে জানে হিমাদ্রি কথা দিয়ে কথা রাখে। সে জানে যত বিপদই আসুক হিমাদ্রি তাকে ছেড়ে যাবে না। ওদের মাঝে কিছুক্ষণ নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতা ছিল বোঝাপড়ার, গভীর অনুভূতির, যেখানে শব্দের কোনো প্রয়োজন ছিল না। হিমাদ্রি পুতুলের হাতটা নিজের হাতে নিয়ে আলতো করে চাপ দিল। তার চোখে গভীর এক মমতা, কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত কোমলতা। আমি জানি পুতুল, তুই আমাকে ভালোবাসিস না, দরকার নেই ভালোবাসার, তবু তোর একটু ভালোবাসার আশায় আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। তোর ভালোবাসা না পেলেও আমার কিচ্ছু যায় আসে না পুতুল। তুই শুধু আমার সঙ্গে থাক, তোর পাশে থাকার জন্য আমাকে সুযোগ দে। তুই প্রাণ ভরে আসবি সেটা দেখেই আমার শান্তি। তুই শুধু আমার সঙ্গে থাক, তোর ছায়াতে আমার সুখ। তুই সুখে থাকলেই আমার শান্তি। পুতুলের চোখে জল টলমল করছিল, কিন্তু সে চুপ ছিল। তার ঠোঁট নড়ে উঠল, কিন্তু শব্দ বের হলো না। হিমাদ্রির কথা শুনে তার বুকের মধ্যে কেমন একটা শূন্যতা অনুভব হলো, যেন অনেকদিন পর কেউ তার মনের গভীরে স্পর্শ করেছে। হিমাদ্রি আস্তে করে পুতুলের কপালে ঠোঁট ছুঁয়ে দিল। সেই স্পর্শে ছিল অদ্ভুত এক আশ্বাস, একটা প্রতিশ্রুতি, যে কোনো ঝড়ঝাপটা এলেও সে পুতুলের পাশে থাকবে। হাসপাতালের সেই ছোট্ট কেবিনে যেন সমস্ত পৃথিবী থেমে গেল, শুধু হিমাদ্রি আর পুতুল, তাদের ভাঙা গড়া আর না বলা ভালোবাসার গল্প। একটু পরেই কেবিনের দরজায় একটা টোকা পড়ে। হিমাদ্রি চমকে তাকায়। দরজা খুলে ভেতরে ঢুকে ডাক্তার, সঙ্গে একজন নার্স। ডাক্তার পুতুলের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, কেমন আছেন এখন? পুতুল কিছু বলল না, শুধু মাথা হালকা কাঁপিয়ে জানিয়ে দিল সে ঠিক আছে। ডাক্তার ধার বাড়িয়ে পুতুলের নাড়ি দেখলেন, চোখের পাতা তুলে পরীক্ষা করলেন, তারপর বললেন, ভালোই অল্প ক্ষতি হয়েছে, তবে শরীর খুব দুর্বল, বিশ্রাম নিতে হবে, বেশি চিন্তা করবেন না। হিমাদ্রি এক দৃষ্টিতে পুতুলের দিকে তাকিয়েছিল, যেন তার সমস্ত পৃথিবী এই একটা মানুষেই আটকে আছে। ডাক্তার হিমাদ্রির অভিব্যক্তি দেখে মৃদু হেসে বললেন, রোগীর প্রতি এতটা যত্নবান হলে তো দ্রুত সুস্থ হয়ে যাবে, সাবধানে থাকবেন। হিমাদ্রি মাথা ঝাঁকালো। ডাক্তার কিছু ওষুধ লিখে নার্সকে দিলেন, তারপর বললেন, খাবার ঠিকমতো খেতে হবে, শরীরে পুষ্টির ঘাটতি আছে। পুতুলের চোখ ভিজে ওঠে। এতদিন ধরে সে কি আসলেই মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করেছিল, নাকি শুধুই সবকিছু থেকে পালিয়ে বেড়াচ্ছিল? ডাক্তার আর নার্স কেবিন থেকে বেরিয়ে গেলে কক্ষটা আবার নিস্তব্ধ হয়ে গেল। শুধু পুতুল আর হিমাদ্রি, তাদের মধ্যে না বলা হাজারো কথা যেন বাতাসে ভাসতে থাকলো। হিমাদ্রি পুতুলের হাতটা শক্ত করে ধরে, কণ্ঠে অদ্ভুত এক উচ্ছ্বাস, ভালোবাসার উষ্ণতা মেশানো প্রতিজ্ঞার সুরে বলে, পুতুল বউ, আমরা দ্রুতই বাড়ি যাব। এখনই মেডিসিনগুলো নিয়ে সব ফর্মালিটিস পূরণ করে আমরা বাড়ি ফিরবো। বাড়ির পরিবেশে তুই ঠিক হয়ে যাবি, সব ঠিক হয়ে যাবে, দেখিস। পুতুল অবাক চোখে তাকিয়ে রইল হিমাদ্রির দিকে। এতদিন ধরে সে কি আসলেই একটা ঘোরের ভেতর ছিল? এই মানুষটা যে তার জন্য এত কিছু করছে, যে তার ভালো থাকা নিয়ে এতটা উদ্বিগ্ন, সে কি কখনো বুঝতে চেয়েছে এই ভালোবাসার গভীরতা? তার চোখের কোণে জল চিকচিক করে ওঠে, কিন্তু সে দ্রুত তা মুছে ফেলে, কিছুই বলল না, শুধু একবার হালকা মাথা ঝাঁকালো। হিমাদ্রি হাসে, একটা প্রশান্তির হাসি, মনে হলো তার পৃথিবী আবারও পূর্ণ হলো। হসপিটালে সব নিয়ম পূর্ণ করে মেডিকেল স্টাফদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হিমাদ্রি পুতুলকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে পড়ে। তার চোখে ছিল এক ধরনের নিশ্চিন্তি, যেন জীবনের সবচেয়ে বড় যুদ্ধটাতে মনে হচ্ছিল তার পৃথিবী আবার সঠিক জায়গায় ফিরতে শুরু করেছে। গাড়িতে উঠে পুতুল হিমাদ্রির পাশেই বসে। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু সেই ক্লান্তির ভেতরে এক ধরনের আশার ছিলে। হিমাদ্রি গাড়ির চাবি ঘুরিয়ে ইঞ্জিন চালু করলো। পুতুল নীরবে তার হাতটা ধরতে লাগলে, কিছু না বললেও তার চোখে অনেক কিছুই ছিল। গাড়ি চড়ে তুলতে শুরু করলো। চারপাশের দৃশ্য ধীরে ধীরে মুছে যেতে লাগলো, কিন্তু তাদের মধ্যে একটা অদৃশ্য বন্ধন দৃঢ় হয়ে উঠল। পুতুলকে নিয়ে হিমাদ্রি যখন বাড়িতে পৌঁছালো, তখন বিকেলের আলো মরে আসছে। চারপাশে এক অদ্ভুত শান্ত পরিবেশ, যেন এই বাড়িটা অপেক্ষা করছিল তার গৃহবধূর ফিরে আসার জন্য। দরজার সামনে দাঁড়িয়ে হিমাদ্রি এক মুহূর্ত থমকে গেল, তারপর গভীর মমতায়
পুতুলের দিকে তাকালো। পুতুলের চোখে একটা অজানা অনুভূতির ছাপ। এই বাড়িটা তার জন্য কি শুধু একটা আশ্রয়, নাকি এখানেই তার সত্যিকারের জায়গা? তার হৃদয় দোলাচলে কাঁপছিল, কিন্তু সে কিছুই বলল না। হিমাদ্রি ধীরে ধীরে দরজা খুলল। পরিচিত পরিবেশ, পরিচিত ঘ্রাণ, কিন্তু আজ যেন সবকিছু নতুন লাগছে। বাড়ির দোরগোড়ায় পা রাখতেই পুতুলের মনটা কেমন যেন অস্থির হয়ে ওঠে। কতদিন পর সে এই জায়গায় ফিরল, কতদিন পরে এই আঙিনায় পা রাখলো। হিমাদ্রি আলতোভাবে পুতুলের হাত ধরে। ভেতরে চল পুতুল, ওকে আর কোথাও যেতে হবে না। পুতুল ধীরে ধীরে মাথা নিচু করে বাড়ির ভেতর পা রাখে। তার মনে হচ্ছিল এ বাড়ির প্রতিটি ইট যেন তার ফেরার অপেক্ষায় ছিল, যেন এখানেই তার সব বাঁধন জড়িয়ে আছে, বাধ্যতার বাঁধনে আবদ্ধ। পুতুল ধীরে ধীরে বাড়ির ভেতরে পা রাখে। পরিচিত জায়গা, পরিচিত গন্ধ, কিন্তু তার ভেতরটা এক অদ্ভুত শূন্যতায় ভরে গেল। মনে হলো সে যেন এক নতুন জীবনে প্রবেশ করছে, একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। হিমাদ্রি তার হাতটা শক্ত করে ধরেছিল, যেন আশ্বাস দিচ্ছে সে একা নয়, কখনো একা হবে না। হিমাদ্রি তাকে সোজা শোবার ঘরে নিয়ে গেল, বিছানার পাশে বসিয়ে বলে, তুই আগে একটু বিশ্রাম নে, আমি তোর জন্য গরম দুধ নিয়ে আসছি। ডাক্তার বলেছে তোকে ভালো করে খেতে হবে, শরীর অনেক দুর্বল। পুতুল চুপচাপ বসে রইল। এই মানুষটা তাকে নিয়ে কতটা চিন্তিত, কতটা যত্নশীল, সবকিছু সে দেখেছে, অনুভব করছে, কিন্তু তার নিজের মনের গভীরে যেন এক বিশাল শূন্যতা। হিমাদ্রি কিচেনে চলে গেলে পুতুল চোখ বন্ধ করে বিছানায় হেলান দেয়। হঠাৎ করে তার মনে পড়ে গেল অনেক পুরনো স্মৃতি। এই ঘরেই তার বিয়ে হয়েছিল, এই ঘরেই সে নতুন জীবনে শুরু করেছিল, আর এখানেই কত কান্না, কত অভিমান জমে আছে। সে কি সত্যি এই জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারবে? বাধ্যতার এই বন্ধন কি কোনোদিন ভালোবাসার বাঁধনে বদলাবে? তার ভাবনার মাঝে হিমাদ্রি ফিরে এলো, হাতে এক গ্লাস গরম দুধ। বিছানায় বসে গ্লাসটা পুতুলের দিকে এগিয়ে দিয়ে বলে, খেয়ে নে প্লিজ, তুই সুস্থ না হলে আমি ঠিক থাকতে পারবো না। পুতুল কোনো কথা না বলে ধীরে ধীরে গ্লাসটা হাতে নিল। গ্লাসের গরম ছোঁয়া যেন তার বরফ হয়ে যাওয়া মনটাকে একটু উষ্ণতা দিল। হিমাদ্রি তাকে গভীর দৃষ্টিতে দেখছিল, এক মুহূর্ত চুপ থেকে বলল, পুতুল, আমি তোকে কষ্ট দিতে চাই না, আমি শুধু চাই তুই ভালো থাক, আমার সঙ্গে থাক। পুতুল গ্লাসের ভেতরে তাকিয়ে রইল, কিছু বলল না, কিন্তু তার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে ওঠে। হিমাদ্রি তার হাতটা আলতো করে ধরে। তার কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত কোমলতা। একদিন হয়তো তুই বুঝবি পুতুল, একদিন হয়তো তুই আমার ভালোবাসার মূল্য দিতেই শিখবি। পুতুল আস্তে করে চোখ বন্ধ করে। হিমাদ্রি ধীরে ধীরে পুতুলের কপালের কাছে ঝুঁকে আসে। পুতুল নিঃশব্দে বসেছিল, কোনো প্রতিক্রিয়া ছিল না, শুধু গভীর এক অজানা অনুভূতিতে হারিয়ে গিয়েছিল। হিমাদ্রি এক মুহূর্ত থমকে গেল, যেন তার মনের সমস্ত আবেগ এক জায়গায় জমা হলো। তারপর খুব আলতো করে পুতুলের কপালে এক নরম চুমু এঁকে দিল, একটা আশ্বাসের, ভালোবাসার আর প্রতিজ্ঞার চুমু। সেই স্পর্শে পুতুলের চোখ বন্ধ হয়ে এলো। তার ভেতরে যেন এক নতুন উষ্ণতা ছড়িয়ে পড়ে, এক অদ্ভুত প্রশান্তি। হিমাদ্রির ভালোবাসা সে হয়তো এখনো পুরোপুরি বুঝতে পারেনি, কিন্তু এই মুহূর্তে তার মনে হলো সে সত্যিই একা নয়। তার বুকের গভীরে একটা নরম আবেগ ঢেউ খেলল। তার এই বাধ্যতার বাঁধন হয়তো একদিন সত্যিই ভালোবাসার বাঁধনে পরিণত হবে। হিমাদ্রি ধীরে ধীরে পুতুলকে নিজের বুকের কাছে টেনে নিল। পুতুল প্রথমে কিছুটা অনড় ছিল, যেন কিছু বুঝতে পারছিল না, কিন্তু হিমাদ্রির উষ্ণ স্পর্শে ধীরে ধীরে নিজেকে শিথিল করলো। হিমাদ্রি শক্ত করে তাকে জড়িয়ে ধরলো, যেন আর এক মুহূর্তের জন্য তাকে হারাতে চায় না। তার বুকের স্পন্দন পুতুল স্পষ্ট অনুভব করছিল, একটা আশ্বাস, একটা নির্ভরতার স্পন্দন। পুতুল চোখ বন্ধ করে। এতদিন ধরে যে শূন্যতা তাকে গ্রাস করছিল, আজ যেন তা একটু হলেও পূর্ণ হলো। হিমাদ্রি তার চুলে আলতো করে হাত বুলিয়ে দিল, কপালে একটা কোমল চুমু এঁকে দিয়ে ফিসফিস করে বলল, এভাবেই থাক পুতুল, সব কিছু ঠিক হয়ে যাবে। পুতুল কোনো উত্তর দিল না, শুধু নিঃশব্দে আরো একটু গভীরভাবে হিমাদ্রির বুকে মুখ গুজে দিল। এই প্রথম তাদের মধ্যে কোনো বাধা ছিল না, ছিল না কোনো দ্বিধা। হিমাদ্রি আর পুতুল একসাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে রইল, একটা গভীর প্রশান্তির ঘুম, যেখানে কোনো ব্যথা নেই, কোনো ভয় নেই, শুধু নির্ভরতা আর একসঙ্গে থাকার এক অব্যক্ত অনুভূতি। সন্ধ্যায় হিমাদ্রির ঘুম ভাঙল। ঘরটা আধো অন্ধকার, জানলা দিয়ে মৃদু বাতাস ঢুকছে। পাশেই শান্তভাবে ঘুমিয়ে আছে পুতুল, তার নিঃশ্বাসের ওঠানামা হিমাদ্রির কানে স্পষ্ট শোনা যাচ্ছে। হিমাদ্রি কিছুক্ষণ পুতুলের মুখের দিকে তাকিয়ে রইল। ঘুমন্ত পুতুলকে
এত নির্ভরতায় এত শান্ত মনে হচ্ছে যে তাকে ডাকতে মন চাচ্ছিল না, কিন্তু জানে ওকে এখন ওঠাতে হবে। সে ধীরে ধীরে উঠে ফ্রেশ হয়ে নিল, তারপর পুতুলের পাশে বসে তার গালে হাত রাখলো। পুতুল ওঠ, সন্ধ্যা হয়ে গেছে, ফ্রেশ হয়ে নে। পুতুল চোখ বন্ধ করে ঘুমিয়ে ওঠে, যেন এক্ষুনি উঠতে ইচ্ছে করছে না। হিমাদ্রি হেসে ফেলে। পুতুল বউ, আর বেশি ঘুমালে আবার মাথা ধরবে, ফ্রেশ হয়ে আয়। পুতুল ধীরে ধীরে চোখ খুলে কিছুক্ষণ বোঝার চেষ্টা করলো, তারপর আস্তে করে উঠে বসে। হিমাদ্রির চোখে এক পলক আদর ভেসে উঠল। পুতুল একবার হিমাদ্রির দিকে তাকালো, তারপর কোনো কথা না বলে ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। হিমাদ্রি এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। হিমাদ্রি পুতুলের জন্য নাস্তা নিয়ে বসেছিল। পুতুল ফ্রেশ হয়ে এসে তাকিয়ে দেখলো টেবিলে ওর জন্য খাবার সাজিয়ে রাখা। হিমাদ্রি হাসি মুখে বলল, বস, আমি নিজে হাতে খাইয়ে দেব। পুতুল একটু অবাক হলো, তবে কিছু বলল না। চুপচাপ এসে হিমাদ্রির সামনে বসে। হিমাদ্রি প্লেট থেকে একটা টোস্ট তুলে ওর মুখের সামনে ধরে। মুখ খোল পুতুল বউ। পুতুল এক মুহূর্ত ইতস্তত করলো, তারপর আস্তে করে মুখ খুলল। হিমাদ্রি সাবধানে খাইয়ে দিতে লাগলো, যেন এটা তার সবচেয়ে বড় দায়িত্ব। পুতুল একদম চুপচাপ খাচ্ছিল, কিন্তু তার মনে মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। এতদিন ধরে ওর যত্ন নেওয়ার মতো কেউ ছিল না, অথচ এই মানুষটা, যাকে সে কখনোই মন থেকে চায়নি, সেই আজ তাকে এত ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। হিমাদ্রি খাওয়াতে খাওয়াতে মৃদু স্বরে বলে, তুই এত চুপ কেন, খারাপ লাগছে? পুতুল মাথা নেড়ে নাসূচক উত্তর দিল। হিমাদ্রি আবার একটা টোস্ট তুলে ওর মুখের সামনে ধরে। চোখের ভেতর যেন হাজারো কথা ভাসছিল। তুই চাইলেও না চাইলেও আমি তোকে এভাবেই আগলে রাখবো পুতুল। হিমাদ্রি পুতুলকে নাস্তা খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে একটু বাইরে বেরিয়ে গেল। পুতুল একটু সময় নিয়ে খাওয়ার পর হিমাদ্রি অসংখ্য নির্দেশনা এবং ভালোবাসার মাঝে অনুভব করলো এক অদ্ভুত প্রশান্তি। হিমাদ্রি বের হওয়ার পর পুতুল জানলার পাশে বসে একটু বাইরে তাকালো। বাইরে স্নিগ্ধ বাতাস এবং আকাশের রং যেন তার মনকে একটু হলেও শান্তি দিল, কিন্তু হিমাদ্রির সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো তার মনে ঘুরপাক খাচ্ছিল। এতদিন পরে একটা মানুষ এতটা যত্নশীল হয়ে উঠেছে তার জন্য। হিমাদ্রি তার ডেরায় এসেছে কালকের আটক করা লোকগুলোকে দেখতে। হিমাদ্রি এক পলক অপূর্বের দিকে তাকিয়ে বলল, অপূর্ব, সেই মাস্ক পরা লোকটিকে নিয়ে আয়, আমি তার মুখটা দেখতে চাই। জি স্যার, আনছি। বলেই সে ডেরার ভেতর রুম থেকে সেই লোকটাকে নিয়ে আসলো। হিমাদ্রি অপূর্বের নির্দেশে লোকটাকে রুমে এনে চেয়ারে বেঁধে দিল। লোকটির গুলি খাওয়া পা এখনো রক্তাক্তই ছিল, প্যান্টে রক্ত শুকিয়ে লেগে গেছে। রক্তের সেই দাগ দেখে এক মুহূর্তের জন্য হিমাদ্রির মুখে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। তার চোখে যেন এক ধরনের তীব্র উন্মাদনা ছিল, যা বলছিল এই লোকটা তার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। হিমাদ্রি চেয়ারে আরাম করে বসলো, পায়ের উপর পা তুলে। তার চোখে যে উন্মাদনা ছিল তা আরও স্পষ্ট হয়ে ওঠে। তার মধ্যে একটা অদ্ভুত শান্তি ছিল, যেন সে কোনো ধরনের বিজয় লাভ করেছে। লোকটার রক্তাক্ত পা আর শুকিয়ে থাকা রক্ত দেখে তার মন অস্থির হলেও তার চোখে এক ধরনের জেদ স্পষ্ট ছিল। এই লোকটি তার জন্য একটা বড় রহস্যের চাবিকাঠি হতে পারে। অপূর্বকে এক পলক তাকিয়ে হিমাদ্রি ধীরে ধীরে বলে, মুখের মাস্কটা খুলে ফেলো, আমি তার মুখ দেখতে চাই। তার কণ্ঠে কোনো দ্বিধা ছিল না, একেবারে নির্দ্বিধায় সে নির্দেশটা দিল। অপূর্ব সশব্দে মাস্কটি খুলতে শুরু করে। মাস্কটা খুলে গেলে লোকটার মুখে হিমাদ্রি লোকটার মুখ দেখে আরো একবার তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আমি জানতাম তুমিই হবে। তার কণ্ঠে যেন কোনো ধরনের ভয়ের ছাপ ছিল না, বরং এক ধরনের প্রতিশোধের আনন্দ ছিল। তার চোখে ছিল এক উন্মত্ত দৃঢ়তা, যেন সে নিশ্চিত ছিল এই লোকটার সামনে তার জয় অবিশ্বাস্যভাবে। ভাগ্যিস মুখোশের আড়ালে থাকা তোমাদের চেহারা পুতুল রানী দেখেনি। হিমাদ্রি বলল, তার কথা যেন এক নির্দেশ, এক হুমকি। একটা কথা ভুলে যেও না তোমরা, পুতুলকে আগলে রাখার জন্য হিমাদ্রি চৌধুরী আছে। আমি দু হাতে ঝিনুক কুড়োনোর মতো আগলে রাখবো। লোকটা ব্যথায় ঘুমিয়ে উঠছিল, তার ঠোঁট কাঁপছিল, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। হিমাদ্রি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে, তার চোখে এক ধরনের অদ্ভুত দৃঢ়তা ছিল। তার মুখে একটুখানি তাচ্ছিল্যপূর্ণ হাসি ফুটে ওঠে, যেন সে নিশ্চিত ছিল যে এই মুহূর্তে তার বিজয় নিশ্চিত। সে এক পা ফেলে সামনে এগিয়ে গেল। অপূর্বের দিকে এক পলক তাকিয়ে হিমাদ্রি ঠান্ডা গলায় বলল, ওর খাতিরদারি করো, আমি আসছি। তারপর গমগমে পায়ে সে রুম থেকে বের হয়ে গেল, যেন তার অদূর ভবিষ্যতের
কোনো পরিণতি আগে থেকে নিশ্চিত। অপূর্ব কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। হিমাদ্রির নির্দেশনা সবসময় এমন ছিল। নির্বোধের জন্য কেবল গুমট ভয়ের রাজত্ব, আর তার শত্রুদের জন্য ছিল কঠোর পরিণতি। হিমাদ্রি বাসায় ফিরে পুতুলকে দেখল, সে ঘুমিয়ে পড়েছে। তার নরম মুখে শান্তি ছিল, কিন্তু কম্বলটা গা থেকে ফেলে দিয়ে বিছানায় শুয়ে আছে। পুতুলের এই ছোট ছোট বাচ্চামো তার খুব ভালো লাগে। সেসব দেখে তার মনে এক অদ্ভুত শান্তিতে ভরে ওঠে। হিমাদ্রি মৃদু পায়ে এগিয়ে গিয়ে পুতুলের পাশেই দাঁড়ায়। তারপর খুব সাবধানে কম্বলটা তুলে পুতুলের গায়ে জড়িয়ে দেয়। কিছুক্ষণ সে দাঁড়িয়ে রইল। পুতুলের ঘুমের গভীরতা আর নির্ভেজাল শান্তির মাঝে নিজেকে হারিয়ে ফেলে। পুতুলের মুখে এক ছোট্ট হাসি ফুটে ওঠে, যেন ঘুমের মাঝেও তার সঙ্গীর স্পর্শ অনুভব করছে। হিমাদ্রি আর কিছু বলল না, শুধু একটাবার চুপচাপ তাকিয়ে রয়। হিমাদ্রি ধীরে ধীরে ফ্রেশ হয়ে এসে পুতুলের পাশে শুয়ে পড়ে। বিছানার নরম শীতে শরীরটা এলিয়ে দিয়ে সে পুতুলের পাশে গেল। পুতুলের শ্বাস প্রশ্বাসের মৃদু শব্দ তাকে এক অদ্ভুত শান্তি দিচ্ছিল। ধীরে ধীরে পুতুলের হাতে হাত রেখে নিজের চোখ বন্ধ করে। তাদের মধ্যে কোনো শব্দ ছিল না, তবে অনুভূতিগুলো ছিল প্রবল। একে অপরের উপস্থিতি তাদের জন্য এক পৃথিবী হয়ে উঠেছিল, যেখানে সমস্ত ঝামেলা, ক্লান্তি আর চিন্তা দূরে সরে গেছে। শুধু ছিল হিমাদ্রি আর পুতুল, একটা নিঃশব্দ ভালোবাসার বন্ধনে বাঁধা। সকালে সোনালি আলো যখন জানলার ফাঁক দিয়ে ঘরের ভেতরে এসে পড়ে, হিমাদ্রির ঘুম ভেঙে যায়। পাশে তাকিয়ে দেখে পুতুল এখনো ঘুমিয়ে আছে। তার শান্ত মায়াময় মুখশ্রী যেন কোনো শিল্পীর নিখুঁত তুলির আচর। হিমাদ্রির মনে হলো, এমন অপরূপ দৃশ্যর সামনে শব্দহীন ভালোবাসাই সবচেয়ে গভীর অনুভূতি। পুতুলের ঘুমন্ত মুখের কোমল রেখাগুলো যেন হিমাদ্রির হৃদয়ে মাদকতা ছড়িয়ে দিল। সে ধীরে ধীরে নিঃশব্দে তার দিকে ঝুঁকে এলো, যেন এক চুম্বকের আকর্ষণে টানা পড়ছে। তার গরম নিঃশ্বাস পুতুলের চোখ মুখ ছুঁয়ে গেল। পুতুল নিস্তেজ চোখে তাকালো, ঘুম জড়ানো স্বরে বলল, কি করছেন? হাতে ব্যথা লেগে যাবে তো। হিমাদ্রি হালকা হাসে। তার গলায় একরকম মোহ জমেছিল। নড়াচড়া করো না, তাহলে ব্যথা পাবো না। এই বলে সে পুতুলের নাকের সাথে নাক ছুঁয়ে দিল। একটা মৃদু স্পর্শ, অথচ যেন হাজার অনুভূতির বিস্ফোরণ। এক নীরব উত্তেজনায় ঘরটা ভারী হয়ে উঠল। বাতাসের মধ্যে যেন অদৃশ্য কম্পন। দুজনের শ্বাস প্রশ্বাসের এক নতুন সুর বেজে উঠল। পুতুলের হাত যখন হিমাদ্রির ঠোঁট ছুঁতে গেল, হিমাদ্রি যেন এক মুহূর্তের সাহসে ভর করে তার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে নিল। সময় থমকে গেল। চারপাশের শব্দ সব মিলিয়ে গেল। কেবল ছিল ওদের নিঃশব্দ অনুভূতি, গভীর প্রেম আর সেই আশ্চর্য মুহূর্তের আবেশ। পুতুলের শরীর যেন এক মৃদু শিহরণে কেঁপে ওঠে, আর হিমাদ্রি তার বুকের কাছে মুখ গুজে দিল, যেন এই প্রশান্তির ভেতর নিজেকে হারিয়ে ফেলতে চায়। পুতুলের নিঃশ্বাস দ্রুত হয়ে এলো। তার শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যেন ভালোবাসার এক মোহময় স্রোত বয়ে চলেছে। হিমাদ্রি যখন পুতুলের পেটে মুখ গুজল, তখন তার উষ্ণ নিঃশ্বাসে পুতুলের হৃদয় কেঁপে উঠল। সে আপন মনে হিমাদ্রির চুলে আঙ্গুল চালিয়ে দিল, যেন তার এই ছোঁয়া দিয়ে সে সমস্ত অনুভূতি প্রকাশ করতে চায়। হিমাদ্রি চোখ বন্ধ করে সেই ছোঁয়াটুকু অনুভব করল, যেন এই মুহূর্তটাই তার সমস্ত অস্তিত্ব। ধীরে ধীরে সে আলতো করে এক চুমুক খেয়ে বলল, তুই জানিস না, তোকে ছুঁলেই আমার মনে হয় পুরো পৃথিবীটা আমার হয়ে গেছে। পুতুল কাঁপা কাঁপা গলায় ফিস ফিস করে বলে। হিমাদ্রি, এই এক শব্দের মধ্যে যেন হাজারটা অনুভূতির ঢেউ লুকিয়েছিল। হিমাদ্রি এবার তার মুখ খুলল, দুহাত দিয়ে পুতুলের মুখটা ধরে তার গভীর চোখের দিকে তাকালো। পুতুল এক মুহূর্তের জন্য দৃষ্টি সরাতে পারল না। তোর চোখে আমি হারিয়ে যাই পুতুল, তুই কি আমায় থামাতে পারবি? পুতুল কিছুই বলল না, শুধু আরো শক্ত করে হিমাদ্রির চুলের ভেতর হাত চালিয়ে দিল, যেন বলে দিল, হারিয়ে যান, আমিও হারিয়ে যাব আপনার সাথে। এই সম্পর্কের গভীরে কোনো সংশয় ছিল না, কোনো পিছুটান ছিল না, ছিল শুধু এক শুদ্ধ নীরব টান। এমন এক প্রেম এখানে সময় থেমে যায়, যেখানে কেবল ওরা দুজনই আছে, আর আছে একে অপরের মাঝে হারিয়ে যাওয়ার গভীর আকাঙ্ক্ষা। বেলা তখন 10:30। হিমাদ্রির ঘুম ভেঙেছে। ঘুম ভাঙলেই দেখল পুতুল তাকে খড়কুটোর মতো আঁকড়ে ধরে আছে। এই দৃশ্যটা দেখে হিমাদ্রির বুকটা শান্তিতে ঝড় বয়ে গেল। মুচকি হেসে পুতুলের ললাটে অধরটা ছুঁয়ে দিয়ে পুতুলের এলোমেলো শরীরটা
সুন্দর করে গুছিয়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেল। লং একটা শাওয়ার নিয়ে বের হয়ে হিমাদ্রি বের হয়ে দেখে পুতুল ঘুম থেকে উঠে বসে আছে। আলগোছে হেসে হিমাদ্রি বলে, মিসেস ফৌজিয়া পুতুল চৌধুরী অবশেষে উঠেছেন? পুতুলের ডাগর ডাগর চোখখানা দিয়ে হিমাদ্রির পানে তাকায়। হিমাদ্রির দিকে তাকাতেই লজ্জায় চোখটা নামিয়ে নেয় পুতুল। হিমাদ্রি ঠোঁট কামড়ে ধরে হাসে, তারপর বলে ওঠে, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। যাও উঠে ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা করে আসি। খাবার নিয়ে মেডিসিনটা নিতে হবে তো।